পরিপ্রেক্ষিতে ত্রিপুরা সরকারের বিভিন্ন ডিপার্টমেন্টের সেক্রেটারি একজন উন্নয়ন পরিপ্রেক্ষিতে যিনি এখানে এডিশনাল সাসপেন্ড এবং এই ইনকোয়ারি হয়েছে এবং ওই টাকাটা আমার গভর্নমেন্ট কারণ পাবে
প্রশ্ন করেছেন 1 নম্বর সুনামদা বিলুনিয়া রাস্তা থেকে মোহনভোগ ভায়া বেজিমারা গরুর বান কলম ক্ষেত তেল খাসলা তন্দুর রাস্তাটি সংস্কার করার পরিকল্পনা সরকার। উত্তর হচ্ছে সুনামদা বিলুনিয়া রাস্তা থেকে মোহনভোগ ভায়া বেজিমারা গরুর বান কলম ক্ষেত তেল খাসলা তন্দুর রাস্তাটি সংস্কার করার জন্য পরিকল্পনা। প্রশ্ন যদি থাকে তাহলে কবে নাগাদ শুরু হবে বলে আশা করা ইতিমধ্যে রাস্তাটি কাজ হয়ে গেছে। আর 3 নম্বর প্রশ্ন বলেছেন না থাকলে তার কারণ যেহেতু প্রশ্নের আমি দিয়ে দিয়েছি সাথে কি নির্মাণ করার কোন পরিকল্পনা
না থাকার কাহিনী আশা করি ওই জায়গায় এছাড়া এর পাশে আন্তর্জাতিক বর্ডার উপরে গাড়ি
করছে না মানে কি হয়? প্রশ্নে রাজ্যের কৃষিযোগ্য জমিতে আরো বেশি পরিমাণ সেচের আওতায় আনার জন্য গ্রাউন্ড ওয়াটার উপর নির্ভর না করে বৃষ্টির জল ধরে রাখার রাজ্য সরকারের তরফ থেকে বিশেষ কোনো কর্মসূচি গ্রহণ করা হয়েছে। উত্তর হচ্ছে রাজ্যের কৃষিযোগ্য জমিতে আরো বেশি পরিমাণ সেচের আওতায় আনার জন্য গ্রাউন্ড ওয়াটার উপর নির্ভর না করে বৃষ্টির জল ধরে রাখা যায় তার জন্য পূর্ত দপ্তরে জলসম্পদ বিভাগে মোট 14টি মাইনর ইরিগেশন স্টোরেজ স্কিম অর্থাৎ রেইন ওয়াটার হারভেস্টিং স্ট্রাকচারের কাজ চলছে। এছাড়াও বৃষ্টির জল ধরে রাখার জন্য 18টি মাইনর ইরিগেশন স্টোরেজ স্কিম অর্থাৎ রেইন ওয়াটার হারভেস্টিং স্ট্রাকচার এবং তার ডিপিআর তৈরি করা হয়েছে। কিছু জিনিস আছে যেগুলো মন দিয়ে যদি আমরা কাজ করি, we can finish in one go or in one planning. যেমন আমাদের যে কৃষিযোগ্য জমি ত্রিপুরায়, এটা বৃদ্ধি হওয়ার কোনো ব্যবস্থা নেই। পৃথিবীর যে আকার এটা তো থাকবে, জমির চাষযোগ্য জমির পরিমাণ কমানোর সুযোগ আছে। আমি 20 বছর আগে যখন এমএলএ তখনও কিন্তু এই ধরনের প্রশ্ন জিজ্ঞেস করতাম যে আরো কত বেশি জমি সেচের আওতায় আনবে। আমি মাননীয় সরকারের কাছে, বিশেষ করে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এটা জানতে চাই যে সারা কত ভাগ জমি জলসেচের আওতায় আনা যাবে। যে প্রাপ্ত নদীর জল সেটা ইরিগেশন মিডিয়াম এবং লো হাই ইত্যাদির মাধ্যমে করা হয়েছে এবং ভূগর্ভস্থ জলপথ স্মল টিউবওয়েল জল দিয়ে জলসেচের যথাযথ ব্যবস্থা। বর্তমানে ভূগর্ভস্থ জলপথকে আরো পর্যাপ্ত করার জন্য অতিরিক্ত অংশ হিসাবে বৃষ্টির জলকে ব্যবহার করে মাইনর ইরিগেশন স্টোরেজ স্কিম অর্থাৎ রেইন ওয়াটার স্ট্রাকচার বর্তমানে বিভিন্ন জায়গাতে করা হচ্ছে। এখানে কোন জায়গাতে কি অবস্থায় আছে সব পুরো আমাদের তো আপনি যদি চান এইগুলো আপনারা দিয়ে দিতে পারেন। পরবর্তী প্রশ্ন হচ্ছে সাহারা বর্তা। কত বললেন আপনি? বর্তমানে আমাদের ত্রিপুরাতে সরকার স্থানীয় ইনডোর স্টেডিয়াম রয়েছে। আমরা এইটা এসেছিলেন অর্থাৎ 23-24-এ আরো 8টা আমরা রেখেছি, কিন্তু স্টেডিয়ামটা সেখানে নেই, কিন্তু আমরা কোয়াইতে একটা বড় ইনডোর হল করার প্রস্তাব রয়েছে। বাকি যেখানে সোনামুড়া, ত্রিপুরাতলী, গোমতী, শান্তিবাজার, অফিসলা হাই স্কুল কমপ্লেক্স কোয়াই, ওল্ড ফায়ার ব্রিগেড কমপ্লেক্স কমলপুর, ফটিকরায়, উত্তর ত্রিপুরা এগুলো রয়েছে, কিন্তু আপাতত কোয়াইতে আমরা ইনডোর হল রাখিনি। আমার সাবজেক্টলি কোয়েশ্চেন হলো যে কোয়াইটা বিস্তীর্ণ এলাকা কোয়াইতে না এবং তেলেঙ্গানা কোয়াই
ওয়াইড কেরানিকের রিপ্রেজেন্টেটিভ অনেক বেশি, কিন্তু এখানে আধুনিক ইনডোর স্টেডিয়াম অত্যন্ত প্রয়োজন, চাহিদা রয়েছে, কিন্তু আমরা সেই পরিকাঠামো নেই বলে আমাদের রাজ্যে বিশেষ করে ওয়াইড কেরানিকের ছেলে মেয়েরা এই জন্য আমি বলছি যে আমার এরিয়াটা যেহেতু এই 6টি বিধানসভা কেন্দ্রের মূল স্টেডিয়ামরা এই ইনডোর স্টেডিয়ামের গুরুত্ব অনুধাবন করে মাননীয় মন্ত্রীর কাছে অনুরোধ থাকবে যে যথাসম্ভব যত শীঘ্র স্টেডিয়ামের একটি ইনডোর স্টেডিয়াম। আমরা দেখবো আমাদের দপ্তর থেকে সার্ভিসগুলো যে ল্যান্ড পাওয়া যায় আর প্রপার আমাদের ফাইন্যান্সিয়াল ব্যবস্থা যদি থাকে তাহলে আমরা এটাকে নিয়ে আসবো করার চেষ্টা করবো। Question number 108. থাকলে কবে নাগাদ স্থাপন করা হবে বলে আশা করা হয়? উত্তর হচ্ছে 2 নম্বর প্রশ্নোত্তরের পরিপ্রেক্ষিতে এই প্রশ্ন করতে 4 নম্বর প্রশ্ন হচ্ছে না হলে তার কারণ। উত্তর গ্রামীণ এলাকায় ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন করার বিষয়ে সেই অ্যাডভাইজারি কাউন্সিলের যে নির্দেশিকা আছে সেই অনুযায়ী অঞ্চল বিধানসভা নির্বাচনী এলাকায় ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন করার বিষয়টি পরীক্ষা নিরীক্ষার পর প্রয়োজনীয় অর্থ এবং লোকবলের অনুষ্ঠান হলে বিজ্ঞান ভিত্তিক পর্যালোচনার মাধ্যমে দপ্তর অঞ্চল বিধানসভা এলাকায় ফায়ার স্টেশন স্থাপনের বিষয়টি বিবেচনা করে। ফায়ার স্টেশন দুটো দিক থেকে আসে, একদিকে মেলাঘর ফায়ার স্টেশন, অন্যদিকে সোনামুড়া ফায়ার স্টেশন থেকে। আর এই দুটোই আমার বিধানসভার বাইরে। তো ওই দূর স্থান থেকে বছর বিধানসভায় যখন কোনো দুর্ঘটনা ঘটে, ফায়ার ব্রিগেড আস্তে আস্তে দুর্ঘটনা এড়ানো সম্ভব হয় না। তো সেই কারণে বছর এলাকাতে বিশেষ দৃষ্টি দিয়ে একটা ফায়ার স্টেশন স্থাপন অত্যন্ত জরুরি। এ বিষয়ে আপনার মাধ্যমে মাননীয় মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছে। মাননীয় যে কোনো ফায়ার সার্ভিস স্টেশন করতে গেলে যে ফায়ার অ্যাডভাইজারি কাউন্সিলের নির্দেশে 50 বর্গ কিলোমিটার এলাকার মধ্যে একটা ফায়ার স্টেশন, বিধানসভা নির্বাচনী কেন্দ্র এলাকা যে ফায়ার সার্ভিস স্টেশন যেটা মেলাঘরের কথা উনি বলেছেন, মেলাঘর ফায়ার স্টেশন তারপর হচ্ছে 12 কিলোমিটার। তো সেই দিকে বিবেচনা করে ট্রেনিং ফায়ার অ্যাডভাইজারি কাউন্সিল সেখানে এখন বর্তমানে পরবর্তী প্রশ্ন যুবভাবে এসেছেন মাননীয় সদস্য শ্রীমতী কল্যাণী সাহারা মহোদয়া ও শ্রী রঞ্জিত দাস মহোদয়। আমার প্রশ্ন বড়মুড়া তথা অধুনা কোয়েশ্চেন নম্বর 113। হচ্ছে বড়মুড়া তথা উদুনা এবং ছবিগুলা পর্যটকের নিরাপত্তার লক্ষ্যে একটি করে পুলিশ ফাঁড়ি বসানো হবে। উত্তর হচ্ছে বড়মুড়া তথা উদুনা ইকো পার্কে এবং ছবিগুলায় পর্যটকদের নিরাপত্তার লক্ষ্যে একটি করে পুলিশ ফাঁড়ি বসানোর কোনো পরিকল্পনা আপাতত সরকারের নেই। প্রশ্ন হলে কবে নাগাদ বসানো হবে বলে আশা করা হয়? উত্তর 1 নম্বর উত্তরের পরিপ্রেক্ষিতে প্রযোজ্য। প্রশ্ন 3 না হলে সরকার কোনো এলাকায় পুলিশ ফাঁড়ি স্থাপন করার ক্ষেত্রে ওই এলাকার অপরাধের
পার্শ্ববর্তী এলাকার নিরাপত্তা বাহিনীর ক্যাম্প থেকে ইত্যাদি পর্যালোচনা করা হয়েছে। বিগত 2 বছরে বড়মুড়া তথা ঘটনা আড়াইশো পার্কে ছবিমুড়া পর্যটন কেন্দ্র এলাকায় মাত্র একটি অপরাধের মামলা নথিভুক্ত হয়েছে। তাছাড়া অন্যান্য সংশ্লিষ্ট বিষয় বিবেচনা করে বর্তমানে পুলিশ বাহিনী নির্মাণে পরিকল্পনা হবে কি হবে না সেইভাবে বিশেষ করে ছবিগুলা মানে টুরিজম স্থানগুলি ওই স্থানগুলিতে যে পরিমাণ খরচ করা সেখানে আসা যাওয়া বিশেষ করে আমাদের এই সরকার টুরিজম সেক্টরগুলোতে রাষ্ট্রীয় ব্যবস্থা আর ব্যবস্থাপনা সুতরাং যারা পর্যটক সেখানে যায় তারা নিরাপত্তার অভাব বোধ করে, কারণ ওইখানে নিরাপত্তা দেওয়া ফলে পরে পর্যটনকে আরো বেশি পরিমাণে সেখানে তারা রাত্র যাপন করবে এবং প্রাকৃতিক যে সৌন্দর্য সেটা তারা উপভোগ করবে। সেই কারণে এই বিষয়টাকে বিশেষভাবে পর্যটকদের নিরাপত্তা দিক দেখে এবং তাদের সুব্যবস্থার জন্য সেখানে পর্যটন ব্যবস্থা করাটা টুরিজম দপ্তরের জন্য সেটা সহায়ক হবে বলে আমি মনে করি। তাই আপনার মাধ্যমে মাননীয় মন্ত্রী মহাশয়কে অনুরোধ করবো এই পর্যটন কেন্দ্রগুলোতে যাতে পর্যাপ্ত পরিমাণে সেখানে রাখলেও সেখানে সিকিউরিটির ব্যবস্থা করা যাবে। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমাদের বড়মুড়া ভাষায় টুরিজম ডিপার্টমেন্ট থেকে প্রচুর ব্যবহার করা হয়েছে। এখানে সানরাইজ পয়েন্ট রয়েছে, সেখানে ওয়াটার ফলসের 2টি জায়গা ইতিমধ্যে একটা আবিষ্কৃত হয়েছিল, আর একটি নতুন করে সেখানে আমরা ওয়াটার ফলস ডিপার্টমেন্টের সহযোগিতা সেখানে তো আমরা পদক্ষেপ আনতে পেরেছি। 2018 সালে সরকার পরিবর্তনের পর থেকে আমরা দেখেছি এই রাজ্যে যে রাজ্যকে মানুষ চিনতই না, ভারতবর্ষের মানুষ চিনত না, বাইরের দেশের মানুষ চিনবে তো সেই জায়গায় পুলিশরা আজকে ত্রিপুরাতে আসতে চাইছে, কিন্তু তাদের কনফিডেন্স এই যে বড়মুড়া একটা পাহাড়, সে পাহাড়ে গিয়ে সেখানকার লবঘাটে থাকবে, প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করবে, ট্রেডিশনাল ফুড নেবে, তো সেইগুলির মানুষের সেই কনফিডেন্সটা পাহাড়ে দেখে সেগুলো উপলব্ধি করা সম্ভব হচ্ছে না। পাশাপাশি ওই জায়গায় একটা আউটপোস্ট অনেকটা দূরে রয়েছে, অথচ সেখানে যদি বড়মুড়া পাহাড়ে করা যায় টুরিস্ট তাদের কনফিডেন্স বাড়বে এবং মানুষ রাত্রি যাপন করবে, পাহাড়ের সৌন্দর্য উপভোগ করবে। এই জন্য মাননীয় মন্ত্রীর কাছে, দপ্তরের মন্ত্রী যিনি আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, ওনার কাছে আবেদন যত তাড়াতাড়ি সম্ভব এখানে একটি পুলিশ বাহিনী বসানো, একইভাবে এই বিষয়টা অ্যাকচুয়ালি আমরাও বিবেচনা করছি যে টুরিস্টদের সেফটি এখানে থাকতে এবং এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে। তো এটা আমাদের দপ্তরের তরফ থেকে টুরিজমের সাথে যোগাযোগ করে আমরা একটা পুলিশ এই ধরনের একটা ব্যবস্থাপনা আগামী দিন আমরা করার একটা পরিকল্পনা। পরবর্তী কনফারেন্সে যুগ্মভাবে শ্রীমতী সাধারণ মহোদয়া ও শ্রী রঞ্জিত দেববর্মা মহোদয়। My executive petition number 112. Short question, 114. Shrimati Pradhan Rai, Honorable MLA, Shri Ranjit Devarma Mehta. প্রশ্নে বর্তমান বছরে তেলিয়ামুড়া মহকুমার বিভিন্ন জনবসতি সংলগ্ন এলাকায় প্রবাহিত খোয়াই নদী বা ভাঙন রোধে জল সম্পদ দপ্তর থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে? উত্তর হচ্ছে হ্যাঁ। বর্তমানে অর্থবছরে তেলিয়ামুড়া মহকুমার বিভিন্ন জনবসতি সংলগ্ন এলাকা দিয়ে প্রবাহিত খোয়াই নদী বা ভাঙন রোধে পূর্ত দপ্তরের জল সম্পদ দপ্তর থেকে পদক্ষেপ নেওয়া হয়। প্রশ্ন 2, নেওয়া হলে কি পদক্ষেপ নেওয়া? উত্তর হচ্ছে পূর্ত দপ্তরের জল সম্পদ বিভাগ থেকে তেলিয়ামুড়া মহকুমার বিভিন্ন জনবসতি সংলগ্ন এলাকা দিয়ে
গ্রাম এবং কালীবাড়ি এলাকায় ছয় নদী বা বাঁধ প্রতিরোধ করার জন্য রাজ্য সরকারের কোনো পরিকল্পনা আছে। 24 রামচন্দ্র ঘাট বিধানসভা অন্তর্গত কালিকাপুর সরকার পাড়া গোরাঙ্গ জেলার পশ্চিম আলেন্দা গ্রাম এবং কালীবাড়ি এলাকায় ছয় নদী বা বাঁধ প্রতিরোধ করার কাজ দপ্তরের বিবেচনা। তার জন্য যদি সেখানে সেখানে যদি নদী বাংলা প্রতিরোধ করার জন্য যদি জরুরি ব্যবস্থা না হয় তাহলে ওই পরিবারগুলি তাদের বাড়িঘর নদীতে থেকে তারা বেঁচে যাবে এবং তাদের আর্থিক দিক থেকে খুবই খুবই দুর্বল। তারা তাদের করার নেই। আমি অনেক দেখেছি এখনো তারা নদীর কিনারে দাঁড়িয়ে তাদের বাড়িঘর রক্ষা করার জন্য আমি আপনার মাধ্যমে মুখ্যমন্ত্রী বিগত 5 বছর যাবত এই নদী ভাঙন রোধের জন্য আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং প্রত্যেকবার বিভিন্নভাবে ইনস্টিটিউট করা হয়। তেলিয়ামুড়া বাজার এবং মোহরছড়া এলাকা এবং কৃষাবাড়ি এলাকা কৃষি প্রধান অঞ্চল। কৃষকের জমি প্রায় অর্ধেকের বেশি নদীগর্ভে চলে গেছে। বর্তমানে বাড়িঘরও যাওয়ার পথে কয়েকবার মোহরছড়া 4 নম্বর ওয়ার্ড পঞ্চায়েত 4 নম্বর ওয়ার্ড কয়েকবার রাস্তা ব্লক করেছে। সেখানে গিয়ে বারবার তাদের আমরা আশ্বস্ত করেছি, কিন্তু যথাসময়ে বা এখন পর্যন্ত কোনো পদক্ষেপ দপ্তরের থেকে নেওয়া হয়নি। এবং তেলিয়ামুড়া দর্শনী ঘাট এলাকা অত্যন্ত বাজে অবস্থা। প্রধানমন্ত্রী আবাস যোজনা তাদেরকে ঘর দেওয়া হয়েছে। আমি একটু মাননীয় প্রধানমন্ত্রী সময় দেবেন, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বারবার ইনস্টিটিউট করা হয়, ইনস্টিটিউট বানানো হয়, কিন্তু দপ্তর থেকে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নিতে দেখি না। আমরা ওয়াটার রিসোর্সের মাননীয় সেক্রেটারি রিজনাল যে সেক্রেটারি ছিল ওনার সাথে কথা বলেছি। উনি বলেছেন এনজিআর থেকে ফান্ড চলেও গেছে, কিন্তু অথচ এই কাজগুলি হয়নি। কার নেগলিজেন্সের কারণে এই যে কার নেগলিজেন্সের কারণে বারবার সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে ফান্ড আসা সত্ত্বেও এই কাজগুলি হচ্ছে না। এবং কেন হচ্ছে না, এটাই ইমিডিয়েট ব্যবস্থা নেওয়ার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী তথা দপ্তরের মাননীয় মন্ত্রীর কাছে আমার আবেদন। মাননীয় অধ্যক্ষ মাননীয় বিধায়ক যেটা বলেন আমি বিষয়টা ষড়যন্ত্র করার জন্য আমি দপ্তরকে বলবো। আর মাননীয় বিধায়িকা আমাদের কল্যাণী সাহেব মহাশয় যেটা বললেন সেটাও আমি দেখবো এখানে কেন বারবার অ্যাকশন হওয়ার পরে এটা কেন কাজ হচ্ছে না। তো আমার কাছে যা খবর আছে পাঠানো হয়েছে সেন্ট্রাল ইনস্টিটিউট টু স্টেট ফর ক্যাপিটাল ইনভেস্টমেন্ট অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। অনুমোদন এই বিষয়টা আর
DQ মাননীয় অধ্যক্ষ মহোদয়, রত্ন অমর কবির সড়কটি ফোরলেন করার কোনো পরিকল্পনা দপ্তরে আসেনি। উত্তরাঞ্চল অমর কবির সড়কটি ফোরলেন করার কোনো পরিকল্পনা আমাদের নেই। ইহা উল্লেখ করে উক্ত সড়কটিকে জাতীয় সড়ক হিসাবে উন্নতিকরণের জন্য বিগত মার্চ 2017 সনে ভারত সরকারের সড়ক পরিবহন ও রাজমার্গ মন্ত্রণালয় কর্তৃক নীতিগত যানবাহন চলাচলের ঘনত্বের উপর ভিত্তি করে সড়কটিতে প্রশস্তীকরণ সহ উন্নতিকরণের কাজ হাতে নেওয়া যাবে বলে আশা করি। প্রশ্ন 2 থাকতে কবে নাগাদ করা হবে বলে আশা করি। যেহেতু উপরিউক্ত প্রশ্নের উত্তর আমার দেওয়ার সাথে কি প্রশ্ন আসে? মাননীয় অধ্যক্ষ মহোদয়, আপনার মাধ্যমে মাননীয় দপ্তরের মন্ত্রী মহাশয়কে এবং বিশেষভাবে এই প্রশ্নটা আমি 2021-22 বিধানসভায় উত্থাপন করি। ওই সময় দপ্তরের মাননীয় মন্ত্রী তার উত্তরে ঠিক এই কথাই বলেছিলেন যে 2017 সালে প্রিন্সিপাল ডিপ্লাস সড়ক হিসেবে চিহ্নিত করা হয়। এরপরে বলা হয়েছিল যে এই শেয়ার 30 নভেম্বর 2020 অনুরোধ করা হয়েছে উপরোক্ত সড়কটি এই প্রিন্সিপাল ডাইরেক্ট জাতীয় সড়কের মধ্যে একটি অর্থাৎ অমরপুর বিপুল সড়ক কেন্দ্রীয় ভূতল পরিবহন মন্ত্রণালয় এই সড়কটি জাতীয় সড়ক হিসেবে চিহ্নিত করার পর উন্নতিকরণ ও প্রশস্তীকরণের কাজ শুরু হবে। 2021-10-2020 পাঠানো হয়েছে। আমি আপনার মাধ্যমে দপ্তরের মাননীয় মন্ত্রীকে দপ্তরে যারা আধিকারিক রয়েছে তারা এই বিধানসভাতে যখন আলোচনা করা হয় এটাকে কতটা গুরুত্ব দেওয়া হয় না, শুধু মন্ত্রীদের গোচরে নেওয়া হয় না। আমি বিশেষভাবে অমরপুর রোডটি সম্পর্কে এই সভাতে বারবার উত্থাপন করছি এই কারণে গুরুত্ব কতটা আপনারা এখানে যারা এই সভাতে রয়েছেন তারা সবাই অনুভব করবে। এই সড়কটি দিয়ে তেলিয়ামুড়া আমাদের বিধানসভা অগ্নি গর্ভ গন্ডাছড়া মাদারবাড়ি এবং বিশেষভাবে এখানে পর্যটন কেন্দ্র ছবিমুড়া এবং মঙ্গুরে প্রচুর পরিমাণে লোক এই উদয়পুর অমরপুর মাত্র 27 কিলোমিটার রোড, এটা জিগজাগ রোড, এটাকে যদি 4 লেন করা হয় বা একটা প্রশস্তি করা হয় তাহলে পরে মাত্র 20 থেকে 15 মিনিট সময় লাগবে। সুতরাং আমি বিশেষভাবে অনুরোধ করব এটাকে যাতে গুরুত্ব দিয়ে এটাকে যাতে করা হয় তাহলে পরে অত্র এলাকা বিশেষভাবে পর্যটন থেকে শুরু করে এই অর্বক আমাদের মহকুমা কমিটি আমাদের যে বিধানসভা কেন্দ্র রয়েছে তার বিশেষভাবে সুবিধা হবে। এই কারণে আমি আপনার মাধ্যমে মাননীয় মন্ত্রী মহাশয়কে বিনম্রতা করব যাতে এই রাস্তাকে গুরুত্ব দিয়ে দেখা হয়। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমি নিজেও যাই, প্রায়শ রাস্তা দিয়ে যাই এবং মাননীয় বিধায়ক শ্রী দাস মহোদয় যেটা বললেন আমি ওনার সাথে একমত। এবং যেহেতু একটা প্রজেক্ট অলরেডি পাঠানো হয়েছে থাকতে যেরকম রাস্তার কথা বলেন তার নির্ভর করছে মন্ত্রী। তো আমি সেটা গুরুত্ব দেব। 2021 আপনি বললেন যে বিধানসভায় উঠিয়েছিলেন, এটা আমার জানা ছিল না। আনএমপ্লয়েড ইউথ তাদেরকে চাকরি দেওয়া হবে, তাদের জন্য সংস্থান আছে কিনা, কিন্তু আমি যা দেখেছি তার মধ্যে তার কোনো উল্লেখ নেই। আরো এখানে বলতে হয় জেআরবিকে আমি আজকে একটা কলিং অ্যাটেনশন দিয়েছি, বাজেটে তাদের জন্য কি আছে আমি জানি না, বাট আই হ্যাভ নট সিন। এই ত্রিপুরা রাজ্যে এটা আইটিআই এর মাধ্যমে এখানে এসছে যে গ্রুপ সি পোস্টের জন্য একক দশক শতক হাজার 1 লক্ষ, আমি অঙ্কটা কম জানি, 1,04,238
জন অ্যাপ্লিকেন্ট অনলি ফর গ্রুপ সি। তার মধ্যে ইঞ্জিনিয়াররাও নাকি দিয়েছে, অনেক মাস্টার ডিগ্রি হোল্ডাররা দিয়েছে। গ্রুপ ডির জন্য অ্যাপ্লিকেন্ট এখানে 55,675 অ্যাপ্লিকেন্ট। তার মধ্যে যারা পরীক্ষা দিতে এসছে 40,257 জন। গ্রুপ সিতে যারা পরীক্ষা দিয়েছে আই থিঙ্ক 81,278। এত সংখ্যক লোক পরীক্ষা দিয়েছে, তাদের পরীক্ষা হয়ে গেছে 20 তারিখ আগস্ট 2021 এবং 22 তারিখ আগস্ট 2021 ডি এবং সির জন্য জেআরবিসি ইতিমধ্যেই পরীক্ষা নিয়ে শেষ করেছে। ইন্টারভিউ হয়েছে শুধু গ্রুপ সির জন্য 29 ডিসেম্বর থেকে 6 তারিখ জুন পর্যন্ত। Why I am bringing this point? It is very interesting. 29 তারিখ ডিসেম্বর 2022 তারপরে কিন্তু ইলেকশন, জানার পরেও কিন্তু ইলেকশনের আগে ইন্টারভিউটা নেওয়া হলো। আমি অনেক আজকের যারা শাসক দলে বসে আছেন, ওনারা যখন বিরোধী দলে ছিলেন ওনাদের বক্তব্য দিতে শুনেছি যে ইলেকশনের ললিপপ দেখিয়ে আপনারা এই ইন্টারভিউটা নিচ্ছেন। আই থিঙ্ক ওনার কথা যদি সত্য হয়, এই ইন্টারভিউ না হলো গ্রুপ সির জন্য 29 ডিসেম্বর থেকে 6 তারিখ জুন 2023 কিছুদিন আগে পর্যন্ত। দিস ইজ অলসো ইলেকশন জিনিস। এবং গ্রুপ ডির জন্য নো ইন্টারভিউ টিল। এই বাজেটে আমি না, রাজ্যের হাজার হাজার বেকার যুবক যুবতী দে ওয়ান্টেড টু সি দ্যাট তাদের জন্য সংস্থান রাখা হয়েছে, বা দেয়ার ইজ নো মেনশন ইন দিস বাজেট। এবং সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলছি, প্লিজ কমপ্লিট দিস এন্টায়ার প্রসেস, যাতে করে আমাদের এই রাজ্যের হাজারো বেকার যুবক যুবতী তারা চাকরি পাবে। স্বাস্থ্য দপ্তর, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এই স্বাস্থ্য দপ্তর রয়েছে। এটা এই বাজেটের মাননীয় অর্থমন্ত্রীর যে বাজেট ভাষণ, এই ভাষণের শেষের পাতায় একটা ভাষণের হোয়াট ইজ দি বাজেট, কোথা থেকে টাকা আসবে এবং কত বাজেট হবে, এটা লেখা হয়েছে ভেরি বিউটিফুলি। বাজেটটা হয় রেভিনিউ অ্যাকাউন্টের একটা, আর এটা হচ্ছে ক্যাপিটাল অ্যাকাউন্ট। হোয়াট ইজ দিস রেভিনিউ অ্যাকাউন্ট? রেভিনিউ অ্যাকাউন্টটা হচ্ছে যেখানে আমার অ্যাসেট ক্রিয়েট হবে না, গুগল সার্চ করলে পেয়ে যাবে। ক্যাপিটাল অ্যাসেট, ক্যাপিটাল বাজেটটা হচ্ছে যেখানে আমার অ্যাসেট তৈরি হবে, বিল্ডিং হবে, সড়ক হবে, এই ধরনের অ্যাসেটের বাজেটগুলো ক্যাপিটাল বাজেটে রিফ্লেকশন হবে। রেভিনিউ বাজেটে কত টাকা আমি কোথা থেকে পাব, কত টাকা খরচ করব, রিসিট অ্যান্ড এক্সপেন্ডিচার। ক্যাপিটাল বাজেটে কি অবস্থা, কোথা থেকে আমি এই অ্যাসেট তৈরি করার টাকাগুলো পাবো, কোন খাতে ব্যয় হবে। একটা জিনিস দেখেছি যে আত্মনির্ভর ত্রিপুরা, এটা কি শুধু ভাষণেই থাকবে না আদৌ এটা সত্যিকারই বাস্তবায়িত হবে? আই হ্যাভ ডাউট। কারণ এইবারকার যে টাকার সোর্সে আমি দেখেছি ত্রিপুরার নিজস্ব সোর্সটা কি বলছে যে স্টেট ওন ট্যাক্স রেভিনিউ 12.43%, স্টেট ওন নন ট্যাক্স রেভিনিউ 1.66%। যদি আমি যোগ করি সে 13-14% হবে। তাহলে বাকি যে সমস্ত টাকা হয় আমি ঋণ নিয়ে এটাকে কাজ করছি বা কেন্দ্রীয় সরকার থেকে আসছে, এইটা হলো এই ফিগারটা বাজেট এট এ গ্ল্যান্স 2023-24 এ দিয়েছে। দেন আই হ্যাভ গন ব্যাক, গতবারের কি ফিগারটা ছিল। কারণ আমার যখন শ্রেষ্ঠ ত্রিপুরা
এক ত্রিপুরা এবং আত্মনির্ভর ত্রিপুরা করতে হয়। এই ফিগারগুলি, এই ইন্ডেক্সগুলি দেখবে এটা কত বছরে 2022-23 বলেছে। হোয়াট ইজ দি গ্রাফ? ওন ট্যাক্স রেভিনিউ 10.82% এবং ওন নন ট্যাক্স রেভিনিউ 1.47%, 11-12%। 2% they have shown the increase. তার আগের ফিগারটাও আমার কাছে রয়েছে, আপনাদের কাছেও থাকবে। সেখানে কি বলেছে? নিজস্ব সোর্সের কি কথা বলেছে? এইখানে বলেছে 12.58%, 46, এখানে কি হবে? যুগফল 13। ওই 12, 13, 14 মধ্যেই কিন্তু আমাদের নিজস্ব রেভিনিউটা খেলছে। উন্নত রাজ্যগুলিতে, টক অ্যাবাউট তামিলনাড়ু, টক অ্যাবাউট মহারাষ্ট্র, ওরা আত্মনির্ভর স্টেট, তাদের ক্ষেত্রে দেখা যায় দি রেভিনিউ ফ্রম ওন সোর্সেস ইট ইজ মোর দেন 50-60%। 6 বছর হবে এই সরকারের বয়স, 5 years gone। যেখান থেকে দাঁড়িয়ে আজকে বিজেপি এবং আইপিএফটির সরকার দাঁড়িয়ে আছে, I expected যে আত্মনির্ভর ত্রিপুরায় মিনিমাম আমাদের ওন রেভিনিউ সোর্স 25-30% হবে, কিন্তু হলো না। So this is one glaring instance I can tell you যে এই বাজেট যে আত্মনির্ভর ত্রিপুরা গড়ার ক্ষেত্রে এটা অন্তরায়। And another point, এই বাজেটের মধ্যে আপনারা দেখবেন the budget itself is having deficit of 611 crores. এই deficit কথার অর্থ কি? What is the meaning of deficit? অর্থাৎ আমার কাছে ভাই এই টাকা নেই, তবে সংস্থান হলে আমি এই কাজ করব। In very simple language, that's called deficit. আমার খরচ করার ক্যাপাসিটি, আমার খরচ করার অ্যাকচুয়াল ক্যাপাসিটি কি হবে? বাজেট পেশ করেছেন এখানে 27,654 কোটি টাকা, কিন্তু তার মধ্যে 611 কোটি টাকা হচ্ছে এটা আমার কাছে নেই, কিন্তু আমি প্রতিষ্ঠিত মানুষের কাছে দিয়েছি, যাবে हम ये करेंगे वो करेंगे हम सब कर देंगे, কিন্তু এই পয়সাটা কোথা থেকে আসবে? देयर इज नो मेंशन। আরো একটা জিনিস দেখেছি এখানে, এইবারের বাজেটে ডেফিসিটটা রাখা হয়েছে ক্যাপিটাল অ্যাসেট তৈরি করার ক্ষেত্রে, ক্যাপিটাল অ্যাকাউন্ট। ইট ইজ গুড সাইন, বাট ইয়ার 2022 এবং 23 বাজেটে সেটাও কিন্তু ঘাটতি দিয়ে বাজেটটা তৈরি করেছে। সেখানেও ঘাটতির পরিমাণ ছিল 569 crores। এই হাউসে আমি বলতে চাই, দিস ডেফিসিট ওয়াজ শোন ইন রেভিনিউ বাজেট। আমার মাথায়, আই এম নট এ ম্যান অফ ইকোনমি, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড মাচ অফ ইকোনমি, তারপরেও বলছি রেভিনিউ বাজেট যেহেতু আমি অ্যাসেট তৈরি করবো না, আমি 500 কোটি টাকার উপর ঘাটতি রেখে রেভিনিউ বাজেটটা করলাম। কারণটা কি হতে পারে? আমার মতো সাধারণ রাজনৈতিক কর্মী আমি এটা ভাবতেই পারি, সিং ইয়ার 2023-তে ইলেকশন আছে, এই ইলেকশনে যদি আমি কিছু করতে চাই, অ্যাসেট তৈরির কি দরকার আছে? যা হবে রেভিনিউতেই হবে। দিস ইজ নট এ গুড সাইন। রেভিনিউ বাজেটে বিশাল অঙ্কের টাকা ঘাটতি রেখে বাজেট করা, দিস ওয়াজ নট দি গুড সাইন অফ এ বাজেট। এই বাজেটে যারা নতুন এসছেন বা যারা বাজেট নিয়ে চর্চা করেন, আপনারা দেখবেন মাননীয় অর্থমন্ত্রীর বক্তব্যে উনি 177টা স্টেটমেন্ট দিয়ে সুন্দর করে বক্তব্য পেশ করেছেন। প্রিন্টিং ইজ গুড, দিস প্রিন্টিং আই রিয়েলি অ্যাপ্রিশিয়েট। এই কাগজের যে কোয়ালিটি এবং টাইপিং যারা করেছে নিখুঁতভাবে টাইপিংটা করেছে, কিন্তু when you go inside this budget,
এই বাজেটের মধ্যে ইট ইজ কন্ট্রাডিক্টিং উইথ ইচ আদার। এক জায়গায় বলছে আমি এই কাজটা করব, এই বাজেটের এই বাজেট স্টেটমেন্টে আমি দেখেছি অনেক জায়গায় যা হয়ে গেছে এটাকে বলতে চেষ্টা বেশি করে। আমার কি হবে? Any speech of finance minister would be appreciated when he will talk more আমি এই করব এই করব এই করব। কারণ এই বাজেটটা তো অতীতের জন্য বাজেট না, এই বাজেটটা হচ্ছে আগামী দিনের বাজেট। বাট মাননীয় সদস্যগণ, আপনারা যারা এই বইটাকে পড়বেন, ইউ সি মোর অফ হয়েছে, মোর অফ হচ্ছে, ইয়েস হবে এই বাজেটের মধ্যে। অ্যানাদার পয়েন্ট যেটা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে আমি দেখেছি যে রাজ্যের 9 লক্ষ বেকারের কোনো উল্লেখ আছে কিনা। মোর দেন 9 লাখ ইউথ দে আর আনএমপ্লয়েড ইন দিস স্টেট। আমাদের ইন্ডাস্ট্রি কোথায় গেল? সরকারটাই আমাদের কাছে ইন্ডাস্ট্রি। আমি যখন এইচএসসিতে ছিলাম, একজন ভদ্রলোক এসে আমাকে বলছেন সড়ক তৈরি করা ছেড়ে দিন, দরকার নেই, নলকূপ বসানোর কাজ ছেড়ে দিন, দরকার নেই, আমার ছেলেটাকে চাকরি দিন, এইটাই উন্নয়ন। কারণ আমাদের কাছে কোনো ইন্ডাস্ট্রি নেই। এইখানে যুবকদের জন্য বলা হলো না যে এই বাজেটে 9 লক্ষাধিক যে বেকার এদের কি হবে। প্রতিনিয়ত আমার কাছে এসটিজিটি বেকাররা আসছে, বলছে আমাদের ইন্টারভিউ হয়ে গেছে এবং আমাদেরকে চাকরি দেওয়া হচ্ছে না। গত বিধানসভায় এই হাউসের মধ্যে উত্তর দিতে গিয়ে মাননীয় মন্ত্রী মহোদয় বলছিলেন যে কোর্টে এটা রায় হবে, কোর্টের রায়ের পরে এটাকে দেখা যাবে। এন্ড উই আর সো লাকি, আমাদের অধিবেশনের শেষে 4 তারিখ এপ্রিল 2023 কোর্ট এসটিজিটিদের জন্য একটা রায় দিয়েছে। এই রায় বলেছে, আমি সবিস্তারে যাব না, কিন্তু দিস স্টেটমেন্ট ইজ ভেরি ক্লিয়ার, দিস প্রেজেন্ট রিভিউ পিটিশন ইজ ডিসমিসড and the impugned judgment and order is confirmed. রাজ্য সরকার যেটা চেয়েছে এটা হয়নি, যেটা চেয়েছে। এখন এসটিজিটি বেকারদের বক্তব্য, আমাদের ইন্টারভিউ হয়ে গেছে, নতুন করে যে নোটিফিকেশনটা হবে এই নোটিফিকেশনের যেন আমরা যারা পরীক্ষা দিয়েছি এই পরীক্ষাটা যেন বাতিল না যায়। এই পরীক্ষাটাকে যদি বাতিল করে দেওয়া হয়, মিনিমাম যুবক যাদের বয়স পেরিয়ে যাবে তারা চাকরি পাবে না। সরকারের দৃষ্টি আকর্ষণ করেই বলছি, নতুন রিফ্রেশ একটা নোটিশ যদি আপনারা করেও থাকেন, তাদের পরীক্ষা যেন বাতিল না যায় সেই দিকে লক্ষ্য রাখতে হবে। আরটিআই অনুযায়ী 5,304টা পোস্ট ভ্যাকেন্ট রয়েছে। যারা গ্রাজুয়েট টিচার ছেলে মেয়েদের পড়াবেন, ক্লাস 9 এবং ক্লাস 10 এসটিজিটিদের জন্য অনেক পোস্ট খালি। সেকেন্ড ফেজ অফ ইয়ার গভর্নমেন্ট, কিন্তু বাজেটে তার কোনো উল্লেখ নেই। তাহলে আপনারা নির্বাচনের সময় যা বলেছেন এটার প্রতিফলন আপনারা করছেন। ইফ আই টক ভিশন ডকুমেন্টে আপনারা যা বলেছেন, আমি গিয়েছি কিছু কিছু বাজেটের বই দেখেছি, ফর 2021, 19, তারপরে 20, এগুলো দেখেছি। Where is said to tell the house যে এইটার রিফ্লেকশন খুব কম হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী এইখানে হাউসের মধ্যে আছেন, লিডার অফ দি হাউসকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলবো, আপনাদের উপর রাজ্যের এদিকে এলাকার মানুষের একটা আশা ছিল যে বামেরা 25 বছর, তার আগে 10 বছর, 35 বছরে আমিও বলেছি এই কথা, এডিসিকে আর বাঁচতে দিল না। এটা টবের মধ্যে একটা নারিকেল গাছ লাগিয়ে এটাকে যেভাবে জীবন্ত রাখা হয়, এটা
অবস্থা ওই জায়গায় গেছে। We expected বিজেপি এবং আইপিএফটি এই সরকার একটু সময়ের দিকে খেয়াল রাখবো। মাননীয় উপাধ্যক্ষ মহোদয়, আই এম ভেরি টাইমলি ম্যান, আর আপনিও আমাকে টাইম দেবেন আমি জানি। তো লেট মি জাস্ট টক অ্যাবাউট দ্যাট। এইগুলো আমরা বললে সরকার জানবে যে কি হচ্ছে তাই। এইখানে বাজেটটা দেখে আমি খুব ব্যথা পেলাম, আমি খুব ব্যথিত হলাম। সেই দিন আমাদের স্পিকার মহোদয় আমাকে বলছেন, রবীন্দ্র বাবু আপনি যে এইভাবে ওয়েলে নেমে চিৎকার করবেন এটা দেখে আমি ব্যথিত হলাম। রাত্রিবেলা গিয়ে চিন্তা করলাম, হয়েছে ওনার ব্যথা। আমিও এই বাজেটটা দেখে ব্যথিত হলাম যে এইবার কি বাজেটটা দিয়েছেন 2022-23-এ এডিসির জন্য বাজেট ছিল 619,25,00,000 টাকা। এইবার প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়ের নেতৃত্বে সুশিক্ষিত মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমরা আশা রেখেছিলাম যে এই বাজেটটা হয়তো বা 1-1.5 কোটি টাকার মধ্যে থাকবে। যখনই ওনার সাথে আমাদের দেখা হয়, in person, in private also we tell, please take care of the people living in TTADC area. কিন্তু এইবার বাজেটটার পরিমাণ কি? 672,64,00,000 টাকা। It is only an increase of few lakhs of rupees, only few crores. এবং রাজ্যের যে বাজেট 27,000 কোটি টাকা দিয়ে এটাকে যদি পার্সেন্টেজ বের করা হয়, ইট কামস অ্যারাউন্ড অনলি 2.7% বাজেট। আমাদের প্রচলিত কথা এই ত্রিপুরা রাজ্য সরকারের মধ্যে ছিল এবং আছে, বিশেষভাবে যারা বর্ষিয়ান লিডার সরকার পরিচালনায় যারা অংশগ্রহণ করেছেন তারা জানলেন, টিএসসি ট্রাইবাল সাবপ্ল্যান বলে যে টাকা আছে, in every department 31% money has to be spent for the tribal people, that is called TSC. এই যে মাননীয় মুখ্যমন্ত্রী বা অর্থমন্ত্রীর মাধ্যমে এই বাজেটে যা যা বলেছেন যে আমরা কি বলে এডিসির উন্নয়ন করব বলে সেখানে 1 কোটি টাকা ফাউন্টেন, ওয়াটার ফাউন্টেন তৈরি করার কথা বলছে। এখানে উল্লেখ আছে এই বাজেটের only 1 crore for water fountain in এডিসি। এডিসির এই যে বাজেট 672 কোটি টাকা, এইখান থেকে 580 কোটি টাকা চলে যাবে only for pensions and salaries। আর এডিসিতে স্যালারি দিতে পারছে। এই মহতি হাউসের মধ্যে বলতে চাই, অনারেবল ফাইন্যান্স মিনিস্টার ইজ হিয়ার, আই এম শিওর সেক্রেটারি ফাইন্যান্স ইজ অলসো সিটিং হিয়ার। I would like to bring to your attention যেটা হবে কেন। আপনি ইউসির কারণে একটা ডেভেলপমেন্ট ফান্ডকে আটকে দিতে পারেন, বাট ইউ কান্ট স্টপ দি স্যালারি ফর দি এমপ্লয়ি। কেন তাদের স্যালারিটা আটকানো হবে? আর এটা তো আপনাদেরই প্রতিশ্রুতি, এটা আমাদের প্রতিশ্রুতি নাই। আই ক্যান রিমাইন্ড ইউ, আপনারা আপনাদের এইবারকার নির্বাচনের যে সংকল্পপত্র, এই সংকল্পপত্রে কি লিখেছেন? ইউ হ্যাভ টোল্ড ভেরি ক্লিয়ারলি, we will ensure budgetary allocations to the council in proportion to the population of its area, and funds shall be transferred in a time-bound manner for holistic development. এটা আমার কথা না, দিস ইজ ইয়ার সংকল্পপত্র। এইটাই যদি হয়, এই 1 কোটি টাকা ওইখানে 5 কোটি টাকা না দিয়ে, why don't we implement this? Why don't we work in this path? এই পথে আমরা কেন হাঁটি না? আজকে এই বাজেটের মধ্যে রাজ্যের মধ্যে সবচেয়ে পিছিয়ে পড়া কারা?
তিপ্রাদের মধ্যেও যারা জুনিয়র তাদের কোনো উল্লেখ নেই। এসসিদের মধ্যে যারা সবচেয়ে বঞ্চিত পিটিজি প্রিমিটিভ ট্রাইব গ্রুপ, এদের কোনো উল্লেখ নেই। যারা জঙ্গলে বসবাস করছে তাদের কোনো উল্লেখ নেই বাজেটের মধ্যে। অনারেবল ডেপুটি স্পিকার স্যার, আপনার মাধ্যমে সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, এখানে DWS সংক্রান্ত ব্যাপারে আপনারা বলেছেন যে আগের বাজেটগুলিতে আপনারা খুব সুন্দরভাবে লিখেছেন যে এত পরিবারকে জল সরবরাহ করা হবে। এইবার কিন্তু DWS আমি দেখেছি এটা বলে নাই। কি বলেছে? মাননীয় সদস্য টাইম। Sir, I think please allow me for another 5 minutes. আর অনেক বলার আছে, আমি বলছি। এইখানে আপনারা বলেছেন যে 2024 সাল মার্চের মধ্যে রাজ্যের সমস্ত গ্রামীণ পরিবারকে পাইপের মাধ্যমে পানীয় জলের সংযোগ দেওয়া হবে বলে আশা করা হচ্ছে। মাই ডিয়ার স্যার, আশা আশাতেই থাকবে, এই আশা কখনো সম্পূর্ণ হবে না। ওয়াই আই এম টেলিং, যারা DWS এর ইঞ্জিনিয়াররা কাজ করছে, আসবেন, ওয়াটার সোর্স নেই সেখানে DWS দপ্তর থেকে এই কথা বললেই কি হবে? বৈজ্ঞানিক প্রযুক্তি দিয়ে 18 মোড়া জাম্পুই হিলস লংতরাই এলাকায় যেখানে আপনি ড্রিল করেও জল পাবে না, সেখানে কিন্তু ইউ হ্যাভ টু থিঙ্ক ডিফারেন্টলি। এই কথা বলে আজকেও তো মানুষ জলের জন্য এই আগরতলা শহরের মধ্যে আপনার জিবি সংলগ্ন এলাকায়, যেখানে 79 কিলা, এই সমস্ত এলাকায় আজও মানুষ জলের জন্য চিৎকার করছে। আর পাহাড়ের যে অবস্থা, এই অবস্থা দেখে এদিকে মনে হয় যে 2024 সালের মধ্যে এটা হবে। আই থিঙ্ক উই হ্যাভ টু বি সিরিয়াস। যেখানে জলের কোনো সোর্স নেই। আজকেও আমার কথা হচ্ছিল মাননীয় পরিষদ বিষয়ক মন্ত্রীর সাথে এই কিছুক্ষণ আগে, আমি ওনাকে রিকোয়েস্ট করেছি, লেট আস থিঙ্ক ডিফারেন্টলি। যেখানে জল পাওয়া যায় সেখান থেকে সোর্স করে পাম্পিং এর মাধ্যমে ওই জায়গায় কেন জল পাঠানো হবে না? ওয়াই উই আর ওয়েস্টিং আওয়ার মানি? ক্রোর টাকা এইভাবে শুধু খনন করে জলের সোর্স পাচ্ছি না, সেখানে আমরা কেন এই টাকা নষ্ট করব? তারপর আসুন, আপনাদের যেখানে এই বাজেটের মধ্যে এমন একটা জায়গায় আপনারা লিখেছেন, এই এট এ গ্লান্সের মধ্যে আমি দেখেছি যে 10 বছরে এই বাজেট যারা প্রিপেয়ার করেছে, বিউটিফুলি ইউ আর প্রিপেয়ার, এগেন আই অ্যাপ্রিশিয়েট, যে আগামী 10 বছর কারা কারা রিটায়ারমেন্টে যাবে এটার একটা তারা চিত্র দিয়ে দিয়েছে। তাহলে প্রশ্ন আছে যে এতগুলো লোক রিটায়ারমেন্টে চলে যাবে আর রিক্রুটমেন্টটা তো হচ্ছে না। দেয়ার ইজ নো রিক্রুটমেন্ট। আমি জানি না আপনারা এটা করেছেন কিনা, কতজন যে রিটায়ারমেন্টে চলে যাবে 2032-33 সমস্ত ফিগার দিয়ে বলেছে যে এতজন লোক রিটায়ারমেন্টে চলে যাবে। নাও মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ রিক্রুটমেন্ট। রিক্রুটমেন্টটাই হবে না, দপ্তরগুলো কি করে চলবে? মানুষের সাথে কিভাবে কাজ হবে? বেকাররা যাবে কোথায়? এখানে কোন এক জায়গায় বাজেট ভাষণে বলেছেন যে যুবকদের জন্য স্কিল ডেভেলপমেন্ট 115 নম্বরে বিগত 5 বছরে রাজ্যে 22,000-এর বেশি সংখ্যক যুবক যুবতীকে বিভিন্ন দক্ষতা অর্জনের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। প্লিজ টেক মাই স্টেটমেন্ট, রেকর্ডিং। এই রাজ্যের যারা স্কিল ডেভেলপমেন্টের প্রশিক্ষণ পেয়েছে, হাউ মেনি অফ দেম গট জব? মোস্ট অফ দেম দে ডিড নট গেট জব। এই ত্রিপুরার যে ঘোরাফেরা করছে, কারণটা কি? কারণটা হচ্ছে যারা স্কিল ডেভেলপমেন্টের ট্রেনিংটা দেবে তাদের ঠিকই উপার্জন হয়েছে, বাট দি কোয়ালিটি অফ ট্রেনিং এটাতে এমন পর্যায়ে
এই কোয়ালিটি দিয়ে বাইরের কোম্পানিগুলোতে কর্পোরেট হাউসগুলোতে চাকরি পাওয়ার সেই স্ট্যান্ডার্ডটা তাদের নেই। সুতরাং মাননীয় ডেপুটি স্পিকার মহোদয়, আপনার মাধ্যমে দপ্তরের মন্ত্রীকে আমি দৃষ্টি আকর্ষণ করব, দি কোয়ালিটি অব দি স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম এটা যেন ভালো হয় সেদিকে নজর রাখতে হবে। রুটস এন্ড ব্রিজেসের ক্ষেত্রে আই ওয়াজ শকড টু সি দিস ফিগার। 2022-23-তে আপনারা বলেছেন 150 কিলোমিটার জাতীয় সড়ক করেছেন। হু হ্যাজ ডান ইট? স্টেট গভর্নমেন্ট হ্যাজ ডান ইট। জাতীয় সড়ক এটা কি স্টেট গভর্নমেন্টের কাজ? যতগুলো জাতীয় সড়কের কাজ হচ্ছে, হুজ ডুইং দিস? মোস্ট অফ দি ওয়ার্ক, দি ফান্ড ইজ কামিং ফ্রম দি সেন্ট্রাল গভর্নমেন্ট, এবং এটাকে দেখাশোনার জন্য একটা সংস্থা অলরেডি আছে, NHIDCA। এটার মধ্যেও তো আই টেল ইউ, মাননীয় সদস্যরা আছেন, মন্ত্রী মহোদয়রা আছেন, ত্রিপুরা সরকারের PWD দপ্তর আছে। PWD দপ্তরের মধ্যে NH বলে একটা উইং আছে। এই উইংকে যখন জিজ্ঞেস করি যে হাইওয়েগুলোতে এত নিম্নমানের কাজ হচ্ছে, এটা আপনারা কেন দেখছেন না? তারা বলে, স্যার আমাদের তো এটা দেখাশোনার দায়িত্ব না, এটা ডাইরেক্ট দিল্লি থেকে লোকগুলো আসছে, এদের এক্সিকিউটিভ ডাইরেক্টর GMরা সব দেখছে, আমরা ত্রিপুরার ইঞ্জিনিয়ার, আমাদের এই কাজগুলো দেখাশোনার কোনো দায়িত্ব নেই। মাই কোয়েশ্চেন ইজ, আমি খবর নিয়েছি মণিপুর, অরুণাচল, আসামে ওইখানকার PWD দপ্তর ওই কাজগুলো মনিটরিং করা। ইউ ডোন্ট ডু দ্যাট ওয়ার্ক। মনিটরিং করে, কারণ তখন আমরা জনপ্রতিনিধিরাও ওদের জিজ্ঞেস করতে পারি, আমাদের ইঞ্জিনিয়ারদের জিজ্ঞেস করতে পারি যে কেন এগুলো হচ্ছে না। আপনি কাকে জিজ্ঞেস করবেন? খোয়াই কমলপুর রুটের কথা আমি বলছি, হাউসে দাঁড়িয়ে হাইওয়ে তৈরির ক্ষেত্রে ব্রিক্স ব্যবহার করা যায় না, বা দে আর ইউজিং ব্রিক্স। ট্রেন তৈরি করার পর ফ্লেট দেবে, ফ্লেট দিচ্ছে না, কিলোমিটার কি কিলোমিটার তৈরি হচ্ছে। কাকে জিজ্ঞেস করবো? হুম টু আস্ক দিস কোয়েশ্চেন? কেন আমরা আমাদের PWD, NH এদেরকে দায়িত্ব দিয়ে, তাতে আমি দেখেছি 3% এজেন্সি ফি আমরা পাবো, 3% ওর মনিটরিং ফিটাও পাবো। যদি 100 কোটি টাকার কাজ হয়, সেখানে 6%, 6 কোটি টাকা রাজ্য সরকারের কোষাগারে আসবে। Why are we not giving them that opportunity? এমনিতেই তো এখানে গত বছর রাজ্য সরকার মাত্র 30 কিলোমিটার রাজ্য সড়ক নির্মাণ করা হয়েছে। Since you don't have so much of work, এই কাজের মধ্যেও তাদের একটা সুযোগ করে দিলে আমরা প্রশ্ন করতে পারতাম। ডেপুটি স্পিকার স্যার, আপনি আমাকে বলবেন যে আপনার সময় উত্তীর্ণ হয়ে গেছে, আপনি বসে পড়ুন, নতুবা ওয়াচ এন্ড ওয়ার্ডকে দিয়ে আপনাকে থামাতে হবে। তবে I tell sir, tribal welfare department, it is such a big department. এই ডিপার্টমেন্টের মধ্যে মানুষ যে এই বাজেটটা বেরিয়েছে সোশ্যাল মিডিয়ায়, মানুষ আমাকে প্রশ্ন করছে, আপনি বলুন বিধানসভার মধ্যে ওবিসিদের জন্য যদি IAS, IPS এদের ব্যবস্থা নেওয়া হয়, তাহলে কেন SC-দের হবে না? কেন SC-দের ক্ষেত্রে হবে না? কোয়েশ্চেন কাম, আই ডোন্ট নো। এই যখন মাননীয় মন্ত্রী মহোদয়গণ বক্তব্য রাখবেন, এইগুলো নিশ্চয়ই উত্তর দেবেন, কারণ এইখানে শুধু ওবিসি ওয়েলফেয়ার থেকে কি কি বিষয়ে IAS এর জন্য কতজনকে, 180 জন বলেছে কোথাও, এদেরকে ব্যবস্থা করবে, কিন্তু SC এবং ST-দের সেই ক্ষেত্রে কোনো উল্লেখ নেই। Now come to the point of power department. Power departmenটের যিনি মাননীয় মন্ত্রী মহোদয়, is the most experienced member in this house. প্রশ্ন রাখছে এখন যে লোডশেডিং হচ্ছে। লোডশেডিং ইজ a big problem. আমার নিজস্ব বাড়ি, গ্রামের বাড়িতে, my
father gave me a call one day, আজকে থেকে 1.5 মাস আগে, বলছে তুমি বিরোধী দলনেতা, তোমার কোনো পাওয়ার নেই নাকি? আমি বললাম কি পাওয়ারের কথা বলছো? বলছে গ্রামের মধ্যে 7 দিন ধরে এখানে ইলেকট্রিক পাওয়ার নেই, আর কেউ খবর রাখছেন। ইঞ্জিনিয়ার বাবুকে গিয়ে বলছে যে ওই একটা নাম্বার আছে, ওই নাম্বারে ফোন করো, ওইখান থেকে এরা বলবে। আসলে তো পিপল আর নট হ্যাবিচুয়েটেড উইথ কল সেন্টার। আগুন তোলার সময় এটা খারাপ হবে, লাইন খারাপ হবে, এটা কল করতে হবে, দিল্লিতে বসে আছে কেউ কল সেন্টারে, ওইখান থেকে নির্দেশ এলে এখানে কাজ হবে। প্রাইভেট কোম্পানি, আপনাদের নিশ্চয়ই মনে আছে যে ইলেকট্রিসিটি বিল কেন বাড়ছে। মানুষের একটা ধারণা যে আমার এইটুকু ফ্রিজ ব্যবহার করার পর, এইটুকু লাইট জ্বালানোর পর আমার এইটুকু বিল আসছে না। পিপল আর হ্যাভিং কোয়েশ্চেন, আমার দ্বিগুণ করে কেন বিল আসছে? প্রশ্ন খুঁজতে গিয়ে ব্লকে তালা লাগানো হচ্ছে। এই প্রসঙ্গে এটা কারণটা পিপল আর টেলিং, এটার প্রবলেম হচ্ছে প্রাইভেট কোম্পানি। প্রাইভেট কোম্পানির লোকগুলো মুনাফা লুটার জন্য এরা বিলটাকে বৃদ্ধি করে দিচ্ছে। মাননীয় মন্ত্রী মহোদয়কে আমি অনুরোধ করব যে এই বিষয়ে খোঁজ খবর নেওয়া উচিত, আদৌ কি এটা হচ্ছে কিনা। লোডশেডিং এর ব্যাপার নিয়ে ওনার সাথে যখন কথা হয়, উনি বলছিলেন যে গরমকালে তার এবং তারকে ধরে রাখার একটা জায়গা উনি জানবেন, উনি বলবেন, যখন বলবেন যে এটা গরম হয়ে তারটা ছিঁড়ে যাচ্ছে, তার না লাগানো পর্যন্ত লোডশেডিং ঠিক করা যাচ্ছে। তা আমার প্রশ্ন হচ্ছে, ত্রিপুরা রাজ্যে প্রত্যেক বছর গ্রীষ্মকাল হবে, প্রত্যেক সময়টা গরম হবে, জ্বলবে, তারটা ছিঁড়ে যাবে, তখন মানুষের কি করতে হবে? We have to be serious. We have to do all this. বাজেটে পাওয়ার ডিপার্টমেন্টে কাঠভূষণ আনলো, আমি খুঁজে দেখলাম, কারণ কাঠভূষণ আনার ক্ষেত্রে একটা রুলস সেখানে আছে যে এস্টিমেটেড বাজেট থেকে এইবারকার বাজেট যদি কম হয় তাহলে সেখানে ইউ ক্যানট আস্ক কাঠভূষণ। তাহলে আমার কোনো স্কোপ নেই, মাননীয় সদস্যদের স্কোপ নেই। কিছু কিছু ক্ষেত্রে ত্রিপুরা সরকারের যে বাজেটটা আপনারা পেশ করেছেন, এই বাজেটে নাম দিতে আলোচনা করার জন্য স্যার, শুড আই কন্টিনিউ? এই যে জিনিসটা আমি আসলে ভুলেই গেছি, উনি আমাকে কোম্পানি, তো দিস ইজ দি কোম্পানি। তো এখন আবার একটা নতুন কোম্পানি হচ্ছে এখানে, এখানে 143 নম্বরে লিখেছে রাজ্যের বিদ্যুৎ পরিবহনের পরিকাঠামো উন্নয়নের জন্য ত্রিপুরা পাওয়ার ট্রান্সমিশন লিমিটেড নামে একটি নতুন কোম্পানি গঠন করা হয়েছে। তো অন্য কোম্পানি আফটার কোম্পানি, আর কিন্তু আমাদের যে দুর্ভোগ লোডশেডিং, এটা দূর হবে। এবং মাননীয় মন্ত্রী মহোদয় যখন বলবেন, আই এম শিওর ইউ উড লাভ টু রিপ্লাই অল দিস পয়েন্ট। এবং এই বাজেটের মধ্যে বিশেষভাবে কর্মচারীদের জন্য এখানে কিছু রাখা হয়েছে নাকি 40 NPS ন্যাশনাল পেনশন স্কিম। যখন এই কনসেপ্টটা বেরিয়েছে দেশের মধ্যে, সাম অফ দি এমপ্লয়িজ দে ফেল যে দেশের মধ্যে এমন একটা পেনশন স্কিম চালু হয়েছে যেটা হলে পর কর্মচারীদের লাভ হবে। আসলে ন্যাশনাল পেনশন স্কিম বলেছে কি? এটা বলছে যে আপনি কন্ট্রিবিউশন দিন এবং সমপরিমাণ কন্ট্রিবিউশন সরকার দেবে, এবং ওইখান দিয়ে ওই টাকা দিয়ে আপনি যখন রিটায়ারমেন্টে যাবেন আপনি পেনশন পাবেন। দি ওল্ড পেনশন স্কিম ওয়াজ আপনাকে কোনো কন্ট্রিবিউশন দিতে হবে না, সরকার উইল গিভ ইউ দি পেনশন। আমি আমার এই বাজেট স্পিচের মাধ্যমে সরকারের দৃষ্টি আকর্ষণ করছি
যাদেরকে আপনারা 7 পে কমিশন দেবেন বলে 7 পে কমিশন দিয়েছেন, কেন্দ্রের 7 পে কমিশনের সাথে ত্রিপুরা রাজ্যের 7 পে কমিশনের কোনো তুলনা হয় না। এদের শুধু কি করেছে, অন্যের দেববর্মার মাথার মধ্যে, চেহারার মধ্যে শাহরুখ খানের চেহারা দিয়ে বলছে ওই শাহরুখ খান হয়ে গেছে। এইভাবে শাহরুখ খান হয় না। এবং কর্মচারী বন্ধুদের এই যে ডিএর ব্যাপার, সেন্ট্রাল দিয়ে 38% আর ত্রিপুরার যে only 20%, তারপরও আমরা বলছি কর্মচারীদের কেন্দ্রের হারে আমরা সবকিছু দিচ্ছি। এনপিএস এর সম্পর্কে আমি এটাই বলবো, কর্মচারীদের স্বার্থে এই রাজ্যের হাজারো কর্মচারী যারা মানুষের জন্য কাজ করছে, তাদের জন্য কেন পুনরায় ওল্ড পেনশন স্কিমটা ফিরে আসবেন এই ছোট্ট রাজ্যে? কারণ কংগ্রেস শাসিত, আমি এখন যদি বলি বিজেপি শাসিত এরা করেছে কিনা, আমি অনেক পরিশ্রম করে প্রতিটি রাজ্যে আমি নিজে খোঁজখবর দিয়ে দেখেছি যে আপনাদের রাজ্যে কেমন ধরনের পেনশন স্কিম চালু আছে। দেখলাম কংগ্রেস শাসিত রাজ্যগুলিতে তারা এনপিএস চালু করার পরেও ওল্ড পেনশন স্কিমে চলে গেছে। এইখানেও আমাদের বক্তব্য থাকবে, এটা করা যায় কিনা রাজ্য সরকার এই জিনিসটাকে নিয়ে একটু চিন্তা ভাবনা করলে ভালো। এখানে মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি 62 নম্বর, এখানে বলেছে চিফ মিনিস্টার মেরিটোরিয়াস অ্যাওয়ার্ড ফর স্টুডেন্ট উইথ বেঞ্চমার্ক, ডিসএবিলিটিজের অধীনে বেঞ্চমার্ক যুক্ত দিবে 54,000 টাকা করে পুরস্কার দেওয়া হবে। দিস আর অল ফাইন, এগুলো ভালো, কিন্তু এই রাজ্যের মধ্যে অনেক শিল্পী সাহিত্যিক যারা না খেয়ে মরছে। I conclude in just next 2 minutes. আমি আপনাকে ধন্যবাদ দেব, ইউ গিভ মি ধন্যবাদের জন্য 1 মিনিট দেব। তো রাজ্যের অনেক শিল্পীরা না খেয়ে মরছে, তাদেরকে কেন সম্মান দেওয়া হবে? তাদের জন্য আমরা কেন ভাবব? যারা বাংলা সাহিত্যকে নিয়ে লিখছে, আমি জানি, আমি নাম বলতেও পারি, সুবীর সেন ঘোষ রাজনীতি করতেই পারে, হি রাইট সো ওয়েল, কিন্তু তার আমি জাস্ট উদাহরণ দিয়ে বলছি, ওনাকে দিতে হবে এই কথা বলছি। লাইক দিস ককবরক নিয়ে যারা লেখালেখি করছে, বাংলা সাহিত্য নিয়ে কবিতা যারা লিখছে, there are n number of people in Tripura, talented people, যারা আমাদের সমাজকে দিয়ে যাচ্ছে, তাদেরকে আমরা সম্মান দিতে পারি না? যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রী একের পর এক এখানে প্রকল্প হচ্ছে, অনেক কিছু হচ্ছে, তাদের জন্য কোনো ব্যবস্থা করা যায় কিনা আমি সরকারের কাছে অনুরোধ করছি। এবং করলে আপনাকে কি করতে হবে? প্রতিদিন দিনের জন্য 30 দিনের পরে 1 টাকা পর্যন্ত ইন্টারেস্ট দিতে হবে। According to the Supreme Court verdict, and penalty that was criminal proceeding, এখানে ইন্টারেস্ট যারা দেবে, যেমন সুদের থেকে ইন্টারেস্ট দিতে হবে, তাদেরকে এই টাকাটা আর ওয়েস্ট ট্যাক্সের যোগ হবে না। It will be exempted, deleted from that tax. কারণ one tax paid, আপনারা জানেন, আপনারা আমি জানি, তাই ডাবল ট্যাক্সের আমি বলবো যেখানে ইন্টারেস্টের প্রভিশন হয়ে গেছে সেখানে ইন্টারেস্ট statement of object and reason, পাওয়ার তাদেরকে দেওয়া এখানে ক্লজ 21
section 132 কি বলেছে the Tripura Goods and Services Tax Act so as to discriminate offense করতে কিন্তু স্যার or subsection 1A GIA 18 section 8 of the same subsection and to increase the monetary threshold from 1,000 lakh rupees to 2,000 lakh rupees. 1,000 100,000 কত স্যার 1 কোটি 200,000 কত 2 কোটি কারণ তো ভালো জানি প্রথম একটা লোকের পানি 1 কোটি থেকে 2 কোটি পর্যন্ত হবে 200% ইট কেন তাইলে আমি বলবো আরো কিছু লেখো না আছে এটার মধ্যে পরমাণু সবটা দেখেছেন কিনা আমি জানি না আমি অর্থমন্ত্রীকে অনুরোধ করবো nothing should be passed which is detrimental to the interests of the people. এমনিতে জিএসটিতে বা বিভিন্ন ভাবে দেশের জিনিসপত্রের দাম 2800 সুতরাং আমি মুখ্যমন্ত্রী মহোদয়ের কাছে আমি অনুরোধ করব আমি অর্থমন্ত্রীর কাছে অনুরোধ করব যে আপনারা যে বিদেশ এরকম পাস হয়ে একটা করুন এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে এখানে জিএসটি বইটা আমি নিয়েছি কিছু ডিক্টেরিয়াল আর্বিট্রারি অ্যাসেসমেন্ট হচ্ছে আমি আমার সাথে আমার মনে হচ্ছে এর আপনার থেকে বেশি জানি ভাই ঠিক আছে বলুন শুনুন কথাতে বলছেন না আপনি বলবেন আমি আমার অন্য কথা বলতে আরে এই বিলের কথা বলছি বিলের বাইরে একটু বলি সেকশনের বাইরে একটু বলি আমি বলছি যেহেতু একটা পাবলিক মানি ইনভলভ we are of the people for the people by the people এটা সিলেক্ট কমিটিতে পাঠিয়ে কিছু প্লাস মাইনাস করলে কোনো অপরাধ নেই কেন একটা লোককে যদি আপনি সে তো কোথা থেকে দেবে হয়তো এখানে প্রোভাইডেড সে যদি অসুস্থ থাকে 1 বছর বাইরে থাকে তাইলে তাকে কি করতে হবে প্রতিদিন 100 টাকা 2 কোটি টাকা পেনাল্টি ইন্টারেস্ট এন্ড পেনাল্টি বোথ এটা পুলিশ ট্যাক্স আইন আমার বক্তব্য এটা পাস করার আগে প্লিজ ইসলামী সেন্টারের সিলেক্ট কমিটি রতন বাবু তো গান গম্ভীর উচ্চ মার্গের লোক আপনি পড়াশোনা করে এখান থেকে যখন চিৎকার করছেন তখনও দেখি এখন আপনি সন্ন্যাসী হয়ে আমরা আপনি না করে সেকশন না জেনে আপনি আমাকে বলছেন সেকশন জানেন না গোপাল বাবু আপনার আমার বক্তব্য হলো it should go to the select committee without going through people should not be harassed businessman যদি harassment হয় সে টাকাটা পাবলিক থেকে তুলবে জিনিসপত্রের দাম সুতরাং এই ধরনের ইনকমপ্লিট ডেট্রিমেন্টাল টু দ্য ইন্টারেস্ট অফ দ্য পিপল এই বিল পাস না করে সিলেক্ট কমিটিতে পাঠানোর জন্য আমি অর্থমন্ত্রীকে অনুরোধ করছি সেটার একটা হাউস ঠিক আছে আমি একটা হেল্প করছি আর অর্থমন্ত্রীকে উনি যা বলা করবে জিএসটি সিস্টেমটা কোন রাজ্যের জন্য নাই এটা উনি অর্থমন্ত্রী আগামী সেপ্টেম্বর পার্লামেন্ট সেশন আছে
অনুমতি শেষ করে অর্থাৎ আজকে দেখো অর্থমন্ত্রীদের একটা মিটিং আপনি মিটিং করবেন না আমাকে মিটিং করবেন না এটা আপনারা যদি বলেন এটা পাঠাতে পারেন এটা অর্থ নাই তো হাসবে লোকে হাসবে ভারতবর্ষে একটা জায়গায় যদি জিএসটি একটা দেখাতে পারে একটা কারণ আপনি ভুল তথ্য তো এখানে পাস করাতে পারেন না আমি তো সেখান দিয়ে বলছি আই কে বলেছে না দিস ইজ দ্য ত্রিপুরা স্টেট ফুড অ্যান্ড সার্ভিস ট্যাক্স 6 অ্যামেন্ডমেন্ট সেন্ট্রাল ট্যাক্স না এটা কনকারেন্ট ডিসিশন বিরোধী দফাটা বলছে বিরোধী দফা আমি তো সভাপতি না আমি অনুরোধ করব এই যে সামনে যে লোকসভা নির্বাচন আইতেছে উনি ওখানে ওনাকে প্লেস করুন এখানে অ্যাসেম্বলিতে কোথাও ডিএসসি নিয়ে ডিসকাস করব কেউ করে না আপনি পশ্চিমবঙ্গ আপনার সরকারের খবর নিন না গভর্নমেন্টের খবর নিন আপনাদের গভর্নমেন্ট থেকে কোথাও নেই জানেন না কি বলো ঠিক আছে তাই রতন বাবুকে আমি অনুরোধ করবো হোয়াট ইজ দ্যাট হোয়াট ইজ দ্যাট আরে প্লিজ করতে আপনাকে কি বোঝাতে হবে আপনি তো শিক্ষিত লোক আপনি অভিনয় করতে করতে মানুষকে পাগল করেন। আর এখানে আপনি বলুন জিএসটি না গুডস এন্ড সার্ভিস ট্যাক্স আপনি বলার পর আমরা বলেছি স্যার ইট উইল গো ব্যাক মেসেজ টু দ্য পিপল আমি আপনাকে বলছি আপনাকে আমি আগে বলেছি আপনি আমার 15টা কোশ্চেন রিজার্ভ করেছেন সাংবাদিক মারা গেছে তাদের কি করেছেন ওই কোশ্চেনটা আপনি আপনি ফর্ম নেবেন এই যে বিজাপুরিতে কেন টেকা লাভ করেন না চাকরির কোনো ব্যবস্থা নেই আপনি এখন গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স জিএসটি না আরে দাদা এটা সংক্ষেপে জিএসটি আচ্ছা ইন্ডিয়া বেশি জিএসটি না ইন্ডিয়া বেশি আগে খবর অল ইন্ডিয়া বেশি তো জিএসটি আছে এটা পাঞ্জাবে যা আমার এখানে যা উত্তরপ্রদেশে যা এই আইন তো আমরা চেঞ্জ করতে পারবো না এবার আপনি কন্ট্রোল করুন আপনি তো লয়ের না আপনি লয়ের আর ঠিক আছে আমি আপনাকে বলুন আপনি আমি জানি না মাননীয় সদস্য শ্রী গোপাল চন্দ্র রায় মহোদয়ের আলোচনা শেষ কি I was listening to him also and to our পরিষদীয় বিষয়ক মন্ত্রী বক্তব্য দিয়েছে I also understand আমি কিন্তু ট্যাক্স কিন্তু না we don't pay tax scheduled tribe category লোকগুলো কিন্তু ট্যাক্স পে করে and that is why এটার বিষয় নিয়ে চর্চাও তেমন বেশি করি but there is a GST issue in the country as a politician যতটুকু পড়ার আমি বলি সারা দেশে কিন্তু এক ধরনের এক দেশ এক ধরনের ট্যাক্স দ্যাট ইজ দি থিম অফ বিল কল জিএসটি এখন পরিষদীয় বিষয়ক মন্ত্রী বলছে যেহেতু একটা দেশের মধ্যে আমার একটা এখানে অবজারভেশন করি এনিথিং ইউ আর গেটিং দেশের পার্লামেন্ট একটা আইন এবং সেই আইনকে ফলো আবার ত্রিপুরা ফেসিলিটি প্যাসেজ দিতে একটা আইন আমরা করি ওই আইনের উপর ভিত্তি করে আমরা একটা রুলস না ডিপেন্ড যদি কিছু ওই
মধ্যে যদি কিছু ভুল এসে থাকে রিয়েলি শুড বি সেড উঠাই যাবে ওইটা আমার প্রথম যখন আইনটা পাশ হয়েছে এরপর 6 বার কিন্তু যতবার ওরা কিন্তু বারবার পাশ করে দিচ্ছে যখনই ভুল করছে যখনই ভুল করছে উনিশটা বলছে এখানে করতে হবে এখানে করার সুবিধা আমি সেই করবো আপনার খুশির জন্য কুপনবাবুর খুশির জন্য সিরিয়াস ম্যাসেজটাও কিন্তু অনেক সময় অনেক বিষয়ে আমি জানি না আমি শুনছি না ইজ ভেরি সিরিয়াস অ্যাবাউট দ্যাট পয়েন্ট তবে হাউসের বন্দী ব্যক্তিদের কাছে আমার একটাই অনুরোধ থাকবে আপনারা পাস করেনি কিন্তু আমাদের বক্তব্যগুলো রেকর্ডেড ইট শুড নট গো এগেইনস্ট দি পিপল অফ দ্য এটা যেন না আর গত বিধানসভায় দেখেছি এডুকেশনের উপর এমনই আমরা একটা আলোচনা দিয়েছিলাম তখনও কিন্তু আলোচনা না করি আমরা সবে ভাবতে আসছিলাম বিধানসভায় টুক 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 করে এটা পাস করি এর না এইরকম যেন না বিকজ উই আর অলসো নট এগেইনস্ট দিস থিং সো গোপাল বাবু যা বক্তব্য রেকর্ডে পরিষদীয় মন্ত্রী যা বলেছেন এটাও রেকর্ডে ইফ এনিথিং গোজ রং you will not be responsible. He will be responsible for that. That's it. Thank you, sir. এখন অর্থ দপ্তরের আপনি বলবেন কি বলেন বলুন আমার বক্তব্য হচ্ছে যে কোনো বিল সিলেক্ট কমিটিকে বাদ দিয়ে করা উচিত না যে কোনো সিলেক্ট কমিটিতে আপনি সিলেক্ট কমিটি ঠিক আছে এখন অর্থ দপ্তরের ভারপ্রাপ্ত মহামন্ত্রী কর্তৃক মোকাবিলা করতে আমি ভুলে দিচ্ছি প্রস্তাব বিল ত্রিপুরা স্টেট গুডস এন্ড সার্ভিস ট্যাক্স স্টেট গভর্নমেন্ট বিল 2023 ত্রিপুরা বিল নাম্বার 9 2023 করা হোক যারা পত্রের মুখে আছে তারা হা বলবেন যারা বিপক্ষে আছে তারা না বলবেন আমি মনে করি যারা হা বলেছেন তারা আমি বিলের ধারাগুলো বলে দিচ্ছি বিলের অন্তর্গত 1 নং হইতে 24 নং ধারাগুলো বিলের অন্তর্গত গণ্য করা হোক যারা পত্রের পক্ষে আছে তারা হা বলবেন যারা বিপক্ষে আছে তারা না বলবেন আমি মনে করি যারা হা বলেন তারা সংখ্যাগরিষ্ঠ তাদের বিলের ধারাগুলি বিলের অন্তর্গত সভাপতি গৃহীত হইল এখন বিলের শিরোনামটি বিলের একটি অন্তর্গত গণ্য করার জন্য বলে দিচ্ছি বিলের শিরোনামটি বিলের অন্তর্গত গণ্য করা হোক যারা পত্রের পক্ষে আছে হা বলবেন যারা বিপক্ষে আছে না বলবেন আমি মনে করি যারা হা বলেছেন তারা সংখ্যাগরিষ্ঠ অর্থাৎ বিলের শিরোনামটি উক্ত বিলের অন্তর্গত গৃহীত হইল এখন সমান কার্যসূচি হল ত্রিপুরা স্টেট গুডস এন্ড সার্ভিস ট্যাক্স গভর্নমেন্ট বিল 2023 ত্রিপুরা বিল নাম্বার 9 অফ 2023 পাস করার জন্য প্রস্তাব উত্থাপন আমি অর্থ দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রীকে অনুরোধ করছি প্রস্তাব উত্থাপন করার জন্য মাননীয় মন্ত্রী মহোদয় Tripura State Goods and Services Tax with effect in corruption in 2023 with bracket the Tripura Bill number 9 of 2023. এখন আমি অর্থ দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রী মহোদয় কর্তৃক উত্থাপিত প্রস্তাবটি ঘটে দিচ্ছি প্রস্তাবটি হল ত্রিপুরা স্টেট গুডস এন্ড সার্ভিস আমি অধ্যক্ষ মহোদয় আমি অর্থমন্ত্রী বলবো রাখেন না প্লিজ কেন এখানে আমি আপনার মাধ্যমে মাননীয় অর্থমন্ত্রী করবো মাননীয়
এই সৃজনশীল বর্ষদিন যেন বা আজকে সুন্দর করে অর্থমন্ত্রী এখানে চাকরি থেকে এই রেকর্ডটা নিয়ে দিতে তাদের পারমিশন না হলে দেখছি আমরা পারমিশন হবে আজকে আজকে সন্ধ্যার সময় 7:30 পৌঁছিটার লিডার এবং তোমার ভোটার এই দুজনকে থাকলে তিনজন দিলীপ বাবু কুমার বাবু এবং অনিমেষ বাবু আচ্ছা আপনারা এই চারজনকে ঠিক আছে গোপাল বাবু আপনি বিরোধী বাবু অনিমেষ বাবু এবং কৃপাকর বাবু আজ সন্ধ্যে 7:30 আমাদের মাননীয় অর্থমন্ত্রী প্রাণজিৎ বাবুর রুমে গিয়ে বিষয়টা বিশদ আলোচনা করবেন তাইলে বিলটা বন্ধ রাখো কেন্দ্রে বন্ধ হবে আর আলোচনা করে লাভ কি আগে করুন বেরোতে পারে তো তাইলে ভারপ্রাপ্ত মাননীয় মুখ্যমন্ত্রী প্রস্তাবিত প্রস্তাবটি বলে দিচ্ছি ত্রিপুরা স্টেট কোর্ট সার্ভিস ব্যাংক within bracket 6 Amendment Bill 2023 ত্রিপুরা বিল নম্বর 9 2020 পাস করা হোক যারা এই প্রস্তাবের পক্ষে তারা হা বলবেন যারা এই প্রস্তাবের ব্যাপারে না বলবেন আমি বলি যারা হা বলছেন তারাই সংখ্যাগরিষ্ঠ অতএব আলোচ্য বিলটি সভাপতি গৃহীত হল এখন আমাদের পরবর্তী কার্যসূচিতে আমরা যাব 1টা বেজে গেছে পরবর্তী কার্যসূচিতে যাওয়ার পূর্বে মাননীয় সদস্য সদস্যরা বলছি এরপরে বাজেট বিষয়ক আলোচনা আমাদের সেজারি বেঞ্চ থেকে আমরা নাম পেয়েছি না শুরু করবে না নাম পেয়েছি যেটা বলছি এখন তো আমরা চলে যাবো আপনার আছে তাই আপনারা নাম প্রিপেয়ার করে রাখবেন জাস্ট আপনার স্টার্টিং অফ সেকেন্ড সেশন আপনার নাম দিয়ে দেবেন আপনারা যারা আছেন আপনার নাম দেবেন গোপাল বাবু থেকে আপনার নাম দেবেন এই সভা বেলায় 1টা 5 মিনিট পর্যন্ত 2টা 5 মিনিট পর্যন্ত বলতে বেরোছিল थांनाय 5 साल बादल विधानसभा अधिवेशननि पुला सालनि सिगांमा यागुलनो केबिनेट बदलनि आदं अनिमेष देबरमा विधानसभानि स्पीकारनो सोंगा थांनाय विधानसभानि जरावो एमएलए बजादव लाल नाथ ब्लू फिल्म नायनो तुई तम याप्रिसेका फियाबा आ जरावो खुफां सुमुनो नरखा मुसा सालिया हानि बाय केबिनेट बदल तिप्रा मथा खुबै कुबुन केबिनेट बदललो विधानसभाव खरां पिसाका सिजमं फुनुक लाखिया विधानसभाव उरपातिमानि नुगै खुफां एबा स्पीकार मन्त्री अकानि दाय मुंबाय खरक बा एमएलए न विधानसभानि रोखा स्पीकारनि अयाप्रे सामनो तुइबो सुमु आजाया तांगै बाबुनि बोखाग नासिया खाकजोर बोखाग ओंगै साकले मुंरुखा स्पीकार सुमु आजाया कक्तिसालो आगरतला विधानसभाव केबंनाय बदलनि आदं अनिमेष देबरमा बाथांनि हाबा खतलो कौथुमानि कुथुमु रिंखा विधानसभाव सेजमं फुनुंगमानो तुइ हासिनि मन्त्री अग्रा डॉक्टर मानिक साहा हासेव जंगल राज ओंलाय टंखा हनै खुबेंगाखा सेबा विधानसभाव कक्तिसालाय टंमानि जराव एमएलए जादव लाल नाथ ब्लूम फिल्म नाय टंमानो तुइबो तांगै विधानसभानि दोखाजागलिया सुमु पिसाका एमएलए ब्लू फिल्म नायमनो तुइ हासिनि लुकुराव तामुवा संनाय विधानसभानो तुइ विधानसभानि खुफां हमान सय बुस्थुम खलाया हनै जलिमुं सेजमं फुनुका एलओपि अनिमेष देबरमा कक्थुमनि बिसिं तुइ एलओपि तेबसाका 2023-24 बिसिनि रां बाजेटो रां रजाकमानि आबो हासिनि टंकसं लुकुरनि बागैया जे बाजेट फुनुक जाखा आबोबाय टीटी एडिसनि बागै 672 करोड़ रांसे रजागो जेथानि 35% बरक दंगो बरकनि बागै अबतमा बाजेट समतिसाका 672 करोड़ रांनि बेरे बेतन थाङै पायो 500 करोड़ तै तंगरुंमा रांबाय बाहाके हामकायनि सामुं उंनाय सुमुंतिसाका एलओपि अनिमेष देबरमा हासे हापां सावै दंगो एडिसि आमसायो मुंसा हामकायनि सामुं इंगिया एडिसनि रां सकमाय किबिवो फिया बिको रां सुमुंतिसाका सेंट्रल तै हासेवो डबल इंजिन हापां उंगिबो बाजेटो आसुक ताङै याक खसरजा सुमुंतिसाका एलओपि अनिमेष देबरमा थांनायो बाजेट रमानि रांसे जत रुपया खन हासे हापां लुकुरंनो टेकारंनो तै सिकारनो जे पग रमानि आबो बान्दि मासि कलायो हनिबो साका कथुमानि कुथुं मुंगो रोंस्रों खबि कुबुन तां बेदेरंनि कोटि हामिनो तुइबो खरसाका एलओपि अनिमेष देबरमा ধন্যবাদ আপনারা প্রেস মিটে এসেছেন আজকের প্রেস মিটটা মূলত
আমাদের ত্রিপুরা বিধানসভায় গত শুক্রবার দিন রাজ্যের অর্থমন্ত্রী যে বাজেটটা পেশ করেছেন, এই বাজেটের উপর কিছু প্রতিক্রিয়ার কথা বলি। তবে তার বাজেটে যাওয়ার আগে প্রথম দিনে যে ঘটনাটা হলো, আমাদের দাবি ছিল নীল ছবি যিনি দেখেছিলেন এই বিধানসভায় বিধায়ক যাদব লাল নাথের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে, এবং আমাদের দলের লেজিসলেটিভ পার্টির পক্ষ থেকে আমি নিজে অ্যাডজর্নমেন্ট মোশন এনেছিলাম, এবং সিপিআইএম দলের পক্ষ থেকেও একজন ওনাদের বিধায়ক উনি এনেছেন, এবং আমি জানতে চেয়েছি যে হোয়াট ইজ দি স্টেটাস অফ অ্যাডজর্নমেন্ট মোশন। কারণ এই নীল ছবি দেখা, আজকেও কিন্তু আমি সকালবেলায় যাদব বাবুর ওই ক্লিপিংসটা দেখছিলাম যে হাউ হি ওয়াজ ওয়াচিং। আজকে আরো ক্লিয়ার হলো আমার কাছে, হি ওয়াজ ওয়াচিং অনেকক্ষণ ধরে। এটা কিন্তু উনি দেখছিলেন, অনেকক্ষণ দেখার পর আবার স্ক্রোল করে আবার আরেকটা জায়গায় গেছে। তো ইট ওয়াজ এ ফ্যাক্ট দ্যাট এমএলএ সাহেব এটা দেখেছেন বিধানসভার কক্ষে বসে। তো এটা আমাদের জানার অধিকার, এটা আমাদের অধিকার ছিল যে অ্যাডজর্নমেন্ট মোশন এই বিধানসভাকে এবং বিধানসভার যে মানটা মর্যাদা এটাকে নষ্ট করার প্রতিবাদে আমাদের আলোচনার একটা সুযোগ নেওয়ার দরকার ছিল। কিন্তু আপনারা দেখেছেন যে when I was asking question what is the status of my adjournment motion, তখন কিন্তু মাননীয় অধ্যক্ষ মহোদয় শুধু বলেছেন যে এটা আমি শুনবো, এবং আমার দিকে চাননি। কিন্তু he did not look at me at all. একজন বিরোধী দলনেতা, forget about Animal Dapper, বিরোধী আনএমপ্লয়েড ইউথ, তাদেরকে চাকরি দেওয়া হবে, তাদের জন্য সংস্থান আছে কিনা, কিন্তু আমি যা দেখেছি তার মধ্যে তার কোনো উল্লেখ নেই। আরো এখানে বলতে হয় জেআরবিকে আমি আজকে একটা কলিং অ্যাটেনশন দিয়েছি, বাজেটে তাদের জন্য কি আছে আমি জানি না, বাট আই হ্যাভ নট সিন। এই ত্রিপুরা রাজ্যে এটা আইটিআই এর মাধ্যমে এখানে এসছে যে গ্রুপ সি পোস্টের জন্য একক দশক শতক হাজার 1 লক্ষ, আমি অঙ্কটা কম জানি, 1,04,238 জন অ্যাপ্লিকেন্ট অনলি ফর গ্রুপ সি। তার মধ্যে ইঞ্জিনিয়াররাও নাকি দিয়েছে, অনেক মাস্টার ডিগ্রি হোল্ডাররা দিয়েছে। গ্রুপ ডির জন্য অ্যাপ্লিকেন্ট এখানে 55,675 অ্যাপ্লিকেন্ট। তার মধ্যে যারা পরীক্ষা দিতে এসছে 40,257 জন। গ্রুপ সিতে যারা পরীক্ষা দিয়েছে আই থিঙ্ক 81,278। এত সংখ্যক লোক পরীক্ষা দিয়েছে, তাদের পরীক্ষা হয়ে গেছে 20 তারিখ আগস্ট 2021 এবং 22 তারিখ আগস্ট 2021 ডি এবং সির জন্য জেআরবিসি ইতিমধ্যেই পরীক্ষা নিয়ে শেষ করেছে। ইন্টারভিউ হয়েছে শুধু গ্রুপ সির জন্য 29 ডিসেম্বর থেকে 6 তারিখ জুন পর্যন্ত। Why I am bringing this point? It is very interesting. 29 তারিখ ডিসেম্বর 2022 তারপরে কিন্তু ইলেকশন, জানার পরেও কিন্তু ইলেকশনের আগে ইন্টারভিউটা নেওয়া হলো। আমি অনেক আজকে যারা শাসক দলে বসে আছেন, ওনারা যখন বিরোধী দলে ছিলেন
ওনাদের বক্তব্য দিতে শুনেছি যে ইলেকশনের ললিপপ দেখিয়ে আপনারা এই ইন্টারভিউটা নিচ্ছে। আই থিঙ্ক ওনার কথা যদি সত্য হয়, এই ইন্টারভিউ না হলো গ্রুপ সির জন্য 29 ডিসেম্বর থেকে 6 তারিখ জুন 2023 কিছুদিন আগে পর্যন্ত। দিস ইজ অলসো ইলেকশন জিনিস। এবং গ্রুপ ডির জন্য নো ইন্টারভিউ নেই। এই বাজেটে আমি না, রাজ্যের হাজার হাজার বেকার যুবক যুবতী দে ওয়ান্টেড টু সি দ্যাট তাদের জন্য সংস্থান রাখা হয়েছে, বাট দেয়ার ইজ নো মেনশন ইন দিস বাজেট। এবং সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলছি, প্লিজ কমপ্লিট দিস এন্টায়ার প্রসেস, যাতে করে আমাদের এই রাজ্যের হাজারো বেকার যুবক যুবতী তারা চাকরি পাবে। স্বাস্থ্য দপ্তর, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এই স্বাস্থ্য দপ্তর রয়েছে। এটা এই বাজেটের মাননীয় অর্থমন্ত্রীর যে বাজেট ভাষণ, এই ভাষণের শেষের পাতায় একটা ভাষণের হোয়াট ইজ দি বাজেট, কোথা থেকে টাকা আসবে এবং কত বাজেট হবে, এটা লেখা হয়েছে ভেরি বিউটিফুলি। বাজেটটা হয় রেভিনিউ অ্যাকাউন্টের একটা, আর এটা হচ্ছে ক্যাপিটাল অ্যাকাউন্ট। হোয়াট ইজ দিস রেভিনিউ অ্যাকাউন্ট? রেভিনিউ অ্যাকাউন্টটা হচ্ছে যেখানে আমার অ্যাসেট ক্রিয়েট হবে না, গুগল সার্চ করলেই পেয়ে যাবে। ক্যাপিটাল অ্যাসেট, ক্যাপিটাল বাজেটটা হচ্ছে যেখানে আমার অ্যাসেট তৈরি হবে, বিল্ডিং হবে, সড়ক হবে, এই ধরনের অ্যাসেটের বাজেটগুলো ক্যাপিটাল বাজেটে রিফ্লেকশন হবে। রেভিনিউ বাজেটে কত টাকা আমি কোথা থেকে পাব, কত টাকা খরচ করব, রিসিট অ্যান্ড এক্সপেন্ডিচার। ক্যাপিটাল বাজেটে কি অবস্থা, কোথা থেকে আমি এই অ্যাসেট তৈরি করার টাকাগুলো পাবো, কোন খাতে ব্যয় হবে। একটা জিনিস দেখেছি যে আত্মনির্ভর ত্রিপুরা, এটা কি শুধু ভাষণেই থাকবে না আদৌ এটা সত্যিকারই বাস্তবায়িত হবে? আই হ্যাভ ডাউট। কারণ এইবারকার যে টাকার সোর্সে আমি দেখেছি ত্রিপুরার নিজস্ব সোর্সটা কি বলছে যে স্টেট ওন ট্যাক্স রেভিনিউ 12.43%, স্টেট ওন নন ট্যাক্স রেভিনিউ 1.66%। যদি আমি যোগ করি সে 13-14% হবে। তাহলে বাকি যে সমস্ত টাকা হয় আমি ঋণ নিয়ে এটাকে কাজ করছি বা কেন্দ্রীয় সরকার থেকে আসছে, এটা হলো এই ফিগারটা বাজেট এট এ গ্ল্যান্স 2023-24 দিয়েছে। দেন আই হ্যাভ গন ব্যাক, গতবারের কি ফিগারটা ছিল। কারণ আমার যখন শ্রেষ্ঠ ত্রিপুরা, এক ত্রিপুরা এবং আত্মনির্ভর ত্রিপুরা করতে হয়, এই ফিগারগুলি, এই ইন্ডেক্সগুলি দেখবে। এটা গত বছরে 2022-23-তে বলেছে হোয়াট ইজ দি গ্রাফ, ওন ট্যাক্স রেভিনিউ 10.82% এবং ওন নন ট্যাক্স রেভিনিউ 1.47%, 11-12%। 2% they have shown the increase. তার আগের ফিগারটাও আমার কাছে রয়েছে, আপনাদের কাছেও থাকবে। সেখানে কি বলেছে, নিজস্ব সোর্সের কি কথা বলেছে, এইখানে বলেছে 12.58%, 46, এখানে কি হবে যোগফল করে 13। ওই 12, 13, 14 মধ্যেই কিন্তু আমাদের নিজস্ব রেভিনিউটা খেলছে। উন্নত রাজ্যগুলিতে, টক অ্যাবাউট তামিলনাড়ু, টক অ্যাবাউট মহারাষ্ট্র, ওরা আত্মনির্ভর স্টেট, তাদের ক্ষেত্রে দেখা যায় দি রেভিনিউ ফ্রম অল সোর্সেস ইট ইজ মোর দেন 50-60%। 6 বছর হবে এই সরকারের বয়স, 5 years gone, যেখান থেকে দাঁড়িয়ে আজকে বিজেপি এবং
আইপিএফটির সরকার দাঁড়িয়ে আছে। আই এক্সপেক্টেড যে আত্মনির্ভর ত্রিপুরায় মিনিমাম আমাদের ওন রেভিনিউ সোর্স 25-30% হবে, কিন্তু হলো না। সো দিস ইজ ওয়ান গ্লেয়ারিং ইনস্ট্যান্স আই ক্যান টেল ইউ যে এই বাজেট যে আত্মনির্ভর ত্রিপুরা গড়ার ক্ষেত্রে এটা অন্তরায়। And another point, এই বাজেটের মধ্যে আপনারা দেখবেন the budget itself is having deficit of 611 crore. এই deficit কথার অর্থ কি? What is the meaning of deficit? অর্থাৎ আমার কাছে ভাই এই টাকা নেই, তবে সংস্থান হলে আমি এই কাজ করব। In very simple language, that is called deficit. আমার খরচ করার ক্যাপাসিটি, আমার খরচ করার অ্যাকচুয়াল ক্যাপাসিটি কি হবে? বাজেট পেশ করেছেন এখানে 27,654 কোটি টাকা, কিন্তু তার মধ্যে 611 কোটি টাকা হচ্ছে এটা আমার কাছে নেই, কিন্তু আমি প্রতিষ্ঠিত মানুষের কাছে দিয়েছি যাবে हम ये करेंगे वो करेंगे हम सब कर देंगे, কিন্তু এই পয়সাটা কোথা থেকে আসবে? দেয়ার ইজ নো মেনশন। আরো একটা জিনিস দেখেছি এখানে, এইবারের বাজেটে ডেফিসিটটা রাখা হয়েছে ক্যাপিটাল অ্যাসেট তৈরি করার ক্ষেত্রে, ক্যাপিটাল অ্যাকাউন্ট। ইট ইজ গুড সাইন, বাট ইয়ার 2022 এবং 23 বাজেটে সেটাও কিন্তু ঘাটতি দিয়ে বাজেটটা তৈরি করেছে। সেখানেও ঘাটতির পরিমাণ ছিল 569 crore। এই হাউসে আমি বলতে চাই, দিস ডেফিসিট ওয়াজ শোন ইন রেভিনিউ বাজেট। আমার মাথায়, আই এম নট এ ম্যান অফ ইকোনমি, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড মাচ অফ ইকোনমিক্স, তারপরেও বলছি রেভিনিউ বাজেট যেহেতু আমি অ্যাসেট তৈরি করব না, আমি 500 কোটি টাকার উপর ঘাটতি রেখে রেভিনিউ বাজেটটা করলাম। কারণটা কি হতে পারে? আমার মতো সাধারণ রাজনৈতিক কর্মী আমি এটা ভাবতেই পারি, সিন্স ইয়ার 2023-তে ইলেকশন আছে, এই ইলেকশনে যদি আমি কিছু করতে চাই, অ্যাসেট তৈরির কি দরকার আছে? যা হবে রেভিনিউতেই হবে। দিস ইজ নট এ গুড সাইন। রেভিনিউ বাজেটে বিশাল অঙ্কের টাকা ঘাটতি রেখে বাজেট করা, দিস ওয়াজ নট দি গুড সাইন অফ এ বাজেট। এই বাজেটে যারা নতুন এসছেন বা যারা বাজেট নিয়ে চর্চা করেন, আপনারা দেখবেন মাননীয় অর্থমন্ত্রীর বক্তব্যে উনি 177টা স্টেটমেন্ট দিয়ে সুন্দর করে বক্তব্য পেশ করেছেন। প্রিন্টিং ইজ গুড, দিস প্রিন্টিং আই রিয়েলি অ্যাপ্রিশিয়েট। এই কাগজের যে কোয়ালিটি এবং টাইপিং যারা করেছে, নিখুঁতভাবে টাইপিংটা করেছে, কিন্তু when you go inside this budget, এই বাজেটের মধ্যে it is contradicting with each other। এক জায়গায় বলছে আমি এই কাজটা করব, এই বাজেটের এই বাজেট স্টেটমেন্টে আমি দেখেছি অনেক জায়গায় যা হয়ে গেছে এটাকে বলতে চেষ্টা বেশি করেছে। আমার কি হবে? Any speech of finance minister would be appreciated when he will talk more আমি এই করব এই করব এই করব, কারণ এই বাজেটটা তো অতীতের জন্য বাজেট না, এই বাজেটটা হচ্ছে আগামী দিনের বাজেট। বাট মাননীয় সদস্যগণ, আপনারা যারা এই বইটাকে পড়বেন, ইউ সি মোর অফ হয়েছে, মোর অফ হচ্ছে, লেস হবে এই বাজেটের মধ্যে। অ্যানাদার পয়েন্ট যেটা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে আমি দেখেছি, যে রাজ্যের 9 লক্ষ বেকারের কোনো উল্লেখ আছে কিনা। মোর দেন 9 লাখ ইউথ দে আর আনএমপ্লয়েড ইন দিস স্টেট। আমাদের ইন্ডাস্ট্রি কোথায় গেল? সরকারটাই আমাদের কাছে ইন্ডাস্ট্রি। আমি যখন এইচএসসিতে ছিলাম, একজন ভদ্রলোক এসে আমাকে বলছেন সড়ক তৈরি করা ছেড়ে দিন, দরকার নেই, নলকূপ বসানোর কাজ ছেড়ে দিন, দরকার নেই,
আমার ছেলেটাকে চাকরি দিই, এইটাই উন্নয়ন। কারণ আমাদের কাছে কোনো ইন্ডাস্ট্রি নেই। এইখানে যুবকদের জন্য বলা হলো না যে এই বাজেটে 9 লক্ষাধিক যে বেকার, এদের কি হবে। প্রতিনিয়ত আমার কাছে এসটিজিটি বেকাররা আসছে, বলছে আমাদের ইন্টারভিউ হয়ে গেছে এবং আমাদেরকে চাকরি দেওয়া হচ্ছে না। গত বিধানসভায় এই হাউসের মধ্যে উত্তর দিতে গিয়ে মাননীয় মন্ত্রী মহোদয় বলছিলেন যে কোর্টে এটা রায় হবে, কোর্টের রায়ের পরে এটাকে দেখা যাবে। And we are so lucky, আমাদের অধিবেশনের শেষে 4 তারিখ এপ্রিল 2023 কোর্ট এসটিজিটিদের জন্য একটা রায় দিয়েছে। এই রায় বলেছে, আমি সবিস্তারে যাব না, কিন্তু দিস স্টেটমেন্ট ইজ ভেরি ক্লিয়ার, দিস প্রেজেন্ট রিভিউ পিটিশন ইজ ডিসমিসড and the impugned judgment and order is confirmed. রাজ্য সরকার যেটা চেয়েছে এটা হয়নি, যেটা চেয়েছে। এখন এসটিজিটি বেকারদের বক্তব্য, আমাদের ইন্টারভিউ হয়ে গেছে, নতুন করে যে নোটিফিকেশনটা হবে এই নোটিফিকেশনের যেন আমরা যারা পরীক্ষা দিয়েছি এই পরীক্ষাটা যেন বাতিল না যায়। এই পরীক্ষাটাকে যদি বাতিল করে দেওয়া হয়, মিনিমাম যুবক যাদের বয়স পেরিয়ে যাবে তারা চাকরি পাবে না। সরকারের দৃষ্টি আকর্ষণ করেই বলছি, নতুন রিফ্রেশ একটা নোটিশ যদি আপনারা করেও থাকেন, তাদের পরীক্ষা যেন বাতিল না যায় সেই দিকে লক্ষ্য রাখতে হবে। আরটিআই অনুযায়ী 5,304টা পোস্ট ভ্যাকেন্ট রয়েছে। যারা গ্রাজুয়েট টিচার ছেলে মেয়েদের পড়াবেন, ক্লাস 9 এবং ক্লাস 10 এসটিজিটিদের জন্য অনেক পোস্ট খালি। সেকেন্ড ফেজ অফ ইয়ার গভর্নমেন্ট, কিন্তু বাজেটে তার কোনো উল্লেখ নেই। তাহলে আপনারা নির্বাচনের সময় যা বলেছেন এটার প্রতিফলন আপনারা করছেন। ইফ আই টক ভিশন ডকুমেন্টে আপনারা যা বলেছেন, আমি গিয়েছি কিছু কিছু বাজেটের বই দেখেছি, ফর 2021, 19, তারপরে 20, এগুলো দেখেছি। Where is safe to tell the house যে এইটার রিফ্লেকশন খুব কম হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী এইখানে হাউসের মধ্যে আছেন, লিডার অফ দি হাউসকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলবো, আপনাদের উপর রাজ্যের এদিকে এলাকার মানুষের একটা আশা ছিল যে বামেরা 25 বছর, তার আগে 10 বছর, 35 বছরে আমি বলেছি এই কথা, এডিসিকে আর বাঁচতে দিল না। এটা টবের মধ্যে একটা নারিকেল গাছ লাগিয়ে এটাকে যেভাবে জীবন্ত রাখা হয়, এটার অবস্থা ওই জায়গায় গেছে। We expected বিজেপি এবং আইপিএসি এই সরকার একটু সময়ের দিকে খেয়াল রাখবো। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আই এম ভেরি টাইমলি ম্যান, আর আপনিও আমাকে টাইম দেবেন আমি জানি। তো লেট মি জাস্ট টক অ্যাবাউট দ্যাট। এইগুলো আমরা বললে সরকার জানবে যে কি হচ্ছে তাই। এইখানে বাজেটটা দেখে আমি খুব ব্যথা পেলাম, আমি খুব ব্যথিত হলাম। সেই দিন আমাদের স্পিকার মহোদয় আমাকে বলছেন, অনিল বাবু আপনি যে এইভাবে ওয়েলে নেমে চিৎকার করবেন, এটা দেখে আমি ব্যথিত হলাম। রাত্রিবেলায় গিয়ে চিন্তা করলাম, হয়েছে ওনার ব্যথা। আমিও এই বাজেটটা দেখে ব্যথিত হলাম যে এইবার কি বাজেটটা দিয়েছেন। 2022-23-এ এডিসির জন্য বাজেট ছিল 619,25,00,000 টাকা। এইবার প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়ের নেতৃত্বে, সুশিক্ষিত মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমরা আশা রেখেছিলাম যে এই বাজেটটা হয়তো বা 1-1.5 হাজার কোটি টাকার মধ্যে থাকবে।
যখনই ওনার সাথে আমাদের দেখা হয়, in person, in private also we tell, please take care of the people living in TTADC area. কিন্তু এইবার বাজেটটার পরিমাণ কি? 672 কোটি 64 লক্ষ টাকা। It is only an increase of few lakhs of rupees, only few crores. এবং রাজ্যের যে বাজেট 27,000 কোটি টাকা দিয়ে এটাকে যদি পার্সেন্টেজ বের করা হয়, it comes around only 2.7% বাজেট। আমাদের প্রচলিত প্রথা এই ত্রিপুরা রাজ্য সরকারের মধ্যে ছিল এবং আছে, বিশেষভাবে যারা বর্ষিয়ান লিডার সরকার পরিচালনায় যারা অংশগ্রহণ করেছেন তারা জানলেন, টিএসসি ট্রাইবাল সাবপ্ল্যান বলে যে টাকা আছে, এই এভরি ডিপার্টমেন্ট 31% মানি হ্যাজ টু বি স্পেন্ড ফর দি ট্রাইবাল পিপল, দ্যাট ইজ কল্ড টিএসসি। এই যে মাননীয় মুখ্যমন্ত্রী বা অর্থমন্ত্রীর মাধ্যমে এই বাজেটে যা যা বলেছেন যে আমরা কি বলে এডিসির উন্নয়ন করব বলে সেখানে 1 কোটি টাকা ফাউন্টেন, ওয়াটার ফাউন্টেন তৈরি করার কথা বলছে। এখানে উল্লেখ আছে এই বাজেটের only 1 crore for water fountain in এডিসি। এডিসির এই যে বাজেট 672 কোটি টাকা, এইখান থেকে 580 কোটি টাকা চলে যাবে only for pensions and salaries। আর এডিসির স্যালারি দিতে পারছেন। এই মহতি হাউসের মধ্যে বলতে চায়, অনারেবল ফাইন্যান্স মিনিস্টার ইজ হিয়ার, I am sure Secretary Finance is also sitting here. I would like to bring to your attention যেটা হবে কেন। আপনি ইউসির কারণে একটা ডেভেলপমেন্ট ফান্ডকে আটকে দিতে পারেন, বাট ইউ কান্ট স্টপ দি স্যালারি ফর দি এমপ্লয়ি। কেন তাদের স্যালারিটা আটকানো হবে? আর এটা তো আপনাদেরই প্রতিশ্রুতি, এটা আমাদের প্রতিশ্রুতি নাই। আই ক্যান রিমাইন্ড ইউ, আপনারা আপনাদের এইবারকার নির্বাচনের যে সংকল্পপত্র, এই সংকল্পপত্রে কি লিখেছেন? You have told very clearly, we will ensure budgetary allocations to the county in proportion to the population of its area, and funds shall be transferred in a time-bound manner for holistic development. এটা আমার কথা না, this is your সংকল্পপত্র। এইটাই যদি হয়, এই 1 কোটি টাকা ওইখানে 5 কোটি টাকা না দিয়ে, why don't we implement this? Why don't we work in this path? এই পথে আমরা কেন হাঁটি না? আজকে এই বাজেটের মধ্যে রাজ্যের মধ্যে সবচেয়ে পিছিয়ে পড়া কারা? ত্রিপুরাদের মধ্যেও যারা জুনিয়র, তাদের কোনো উল্লেখ নেই। এসসিদের মধ্যে যারা সবচেয়ে বঞ্চিত, পিটিজি প্রিমিটিভ ট্রাইব গ্রুপ, এদের কোনো উল্লেখ নেই। যারা জঙ্গলে বসবাস করছে তাদের কোনো উল্লেখ নেই বাজেটের মধ্যে। অনারেবল ডেপুটি স্পিকার স্যার, আপনার মাধ্যমে সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, এখানে DWS সংক্রান্ত ব্যাপারে আপনারা বলেছেন যে আগের বাজেটগুলোতে আপনারা খুব সুন্দরভাবে লিখেছেন যে এত পরিবারকে জল সরবরাহ করা হবে। এইবার কিন্তু DWS আমি দেখেছি এটা বলে নাই। কি বলেছে? মাননীয় সদস্য, স্যার, আই থিঙ্ক প্লিজ অ্যালাউ মি ফর অ্যানাদার 5 মিনিট। আর অনেক বলার আছে, আমি বলছি। এইখানে আপনারা বলেছেন যে 2024 সাল মার্চের মধ্যে রাজ্যের সমস্ত গ্রামীণ পরিবারকে পাইপের মাধ্যমে পানীয় জলের সংযোগ দেওয়া হবে বলে আশা করা হচ্ছে। মাই ডিয়ার স্যার, আশা আশাতেই থাকবে, এই আশা কখনো সম্পূর্ণ হবে না। ওয়াই আই এম টেলিং, যারা DWS এর ইঞ্জিনিয়াররা কাজ করছে, আসবেন
call them and ask them, water source নেই সেখানে DWS দপ্তর থেকে এই কথা বললেই কি হবে? বৈজ্ঞানিক প্রযুক্তি দিয়ে 18 মোড়া জাম্পুই হিল লংতরা এলাকায় যেখানে আপনি ড্রিল করেও জল পাবে না, সেখানে কিন্তু ইউ হ্যাভ টু থিঙ্ক ডিফারেন্টলি। এই কথা বলে আজকেও তো মানুষ জলের জন্য এই আগরতলা শহরের মধ্যে আপনার জিবি সংলগ্ন এলাকায় যেখানে 79 কিলা এই সমস্ত এলাকায় আজও মানুষ জলের জন্য চিৎকার করছে। আর পাহাড়ের যে অবস্থা, এই অবস্থা দেখে এদিকে মনে হয় যে 2024 সালের মধ্যে এটা হবে। আই থিঙ্ক উই হ্যাভ টু বি সিরিয়াস। যেখানে জলের কোনো সোর্স নেই। আজকেও আমার কথা হচ্ছিল মাননীয় পরিষদ বিষয়ক মন্ত্রীর সাথে এই কিছুক্ষণ আগে, আমি ওনাকে রিকোয়েস্ট করেছি, লেট আস থিঙ্ক ডিফারেন্টলি। যেখানে জল পাওয়া যায় সেখান থেকে সোর্স করে পাম্পিং এর মাধ্যমে ওই জায়গায় কেন জল পাঠানো হবে না? ওয়াই উই আর ওয়েস্টিং আওয়ার মানি? ক্রোর টাকা এইভাবে শুধু খনন করে জলের সোর্স পাচ্ছি না, সেখানে আমরা কেন এই টাকা নষ্ট করব? তারপর আসুন, আপনাদের যেখানে এই বাজেটের মধ্যে এমন একটা জায়গায় আপনারা লিখেছেন, এই এট এ গ্লান্সের মধ্যে আমি দেখেছি যে 10 বছরে এই বাজেট যারা প্রিপেয়ার করেছে, বিউটিফুলি ইউ আর প্রিপেয়ার, এগেন আই অ্যাপ্রিসিয়েট, যে আগামী 10 বছর কারা কারা রিটায়ারমেন্টে যাবে এটার একটা তারা চিত্র দিয়ে দিয়েছে। তাহলে প্রশ্ন আসে যে এতগুলো লোক রিটায়ারমেন্টে চলে যাবে আর রিক্রুটমেন্টটা তো হচ্ছে না, দেয়ার ইজ নো রিক্রুটমেন্ট। আমি জানি না আপনারা এটা পড়েছেন কিনা, কতজন যে রিটায়ারমেন্টে চলে যাবে, 2032-33 সমস্ত ফিগার দিয়ে বলেছে যে এতজন লোক রিটায়ারমেন্টে চলে যাবে। নাও মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ রিক্রুটমেন্ট। রিক্রুটমেন্টটাই হবে না, দপ্তরগুলো কি করে চলবে, মানুষের সাথে কিভাবে কাজ হবে, বেকাররা যাবে কোথায়? এখানে কোন এক জায়গায় বাজেট ভাষণে বলেছেন যে যুবকদের জন্য স্কিল ডেভেলপমেন্ট 115 নম্বরে বিগত 5 বছরের রাজ্যে 22,000-এর বেশি সংখ্যক যুবক যুবতীকে বিভিন্ন দক্ষতা অর্জনের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। প্লিজ টেক মাই স্টেটমেন্ট, রেকর্ড ইট। এই রাজ্যের যারা স্কিল ডেভেলপমেন্টের প্রশিক্ষণ পেয়েছে, হাউ মেনি অফ দেম গট জব? মোস্ট অফ দেম দে ডিড নট গেট জব। এই ত্রিপুরার যে ঘোরাফেরা করছে, কারণটা কি? কারণটা হচ্ছে যারা স্কিল ডেভেলপমেন্টের ট্রেনিংটা দেবে তাদের ঠিকই উপার্জন হয়েছে, বাট দি কোয়ালিটি অফ ট্রেনিং এটাতে এমন পর্যায়ে এই কোয়ালিটি দিয়ে বাইরের কোম্পানিগুলোতে, কর্পোরেট হাউসগুলোতে চাকরি পাওয়ার সেই স্ট্যান্ডার্ডটা তাদের নেই। সুতরাং মাননীয় ডেপুটি স্পিকার মহোদয়, আপনার মাধ্যমে দপ্তরের মন্ত্রীকে আমি দৃষ্টি আকর্ষণ করব, দি কোয়ালিটি অফ দি স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম এটা যেন ভালো হয় সেদিকে নজর রাখতে হবে। রুটস এন্ড ব্রিজের ক্ষেত্রে আই ওয়াজ শকড টু সি দিস ফিগার। 2022-23-তে আপনারা বলেছেন 150 কিলোমিটার জাতীয় সড়ক করেছেন। হু হ্যাজ ডান ইট? স্টেট গভর্নমেন্ট হ্যাজ ডান ইট। জাতীয় সড়ক এটা কি স্টেট গভর্নমেন্টের কাজ? যতগুলো জাতীয় সড়কের কাজ হচ্ছে, হুজ ডুইং দিস? মোস্ট অফ দি ওয়ার্ক, দি ফান্ড ইজ কামিং ফ্রম দি সেন্ট্রাল গভর্নমেন্ট, এবং এটাকে দেখাশোনার জন্য একটা সংস্থা অলরেডি আছে, NHIDCA। এটার মধ্যেও তো আই টেল ইউ, মাননীয় সদস্যরা আছেন, মন্ত্রী মহোদয়রা আছেন, ত্রিপুরার সরকারের PWD দপ্তর আছে। PWD দপ্তরের মধ্যে NH বলে একটা রিং আছে। এই রিংকে যখন জিজ্ঞেস করি যে হাইওয়েগুলোতে এত নিম্নমানের কাজ হচ্ছে, এটা আপনারা কেন দেখছেন না?
তারা বলে স্যার আমাদের তো এটা দেখাশোনার দায়িত্ব না, এটা ডাইরেক্ট দিল্লি থেকে লোকগুলো আসছে, এদের এক্সিকিউটিভ ডাইরেক্টর জিএমরা সব দেখছে, আমরা ত্রিপুরার ইঞ্জিনিয়ার, আমাদের এই কাজগুলো দেখাশোনার কোনো দায়িত্ব নেই। মাই কোয়েশ্চেন, আমি খবর নিয়েছি মণিপুর, অরুণাচল, আসামে ওইখানকার পিডাব্লিউডি দপ্তর ওই কাজগুলো মনিটরিং করা। ইউ ডোন্ট ডু দ্যাট ওয়ার্ক। মনিটরিং করে, কারণ তখন আমরা জনপ্রতিনিধিরাও ওদের জিজ্ঞেস করতে পারি, আমাদের ইঞ্জিনিয়ারদের জিজ্ঞেস করতে পারি যে কেন এগুলো হচ্ছে না। আপনি কাকে জিজ্ঞেস করবেন? খোয়াই কমলপুর রুটের কথা আমি বলছি, হাউসে দাঁড়িয়ে হাইওয়ে তৈরির ক্ষেত্রে ব্রিক্স ব্যবহার করা যায় না, বা দে আর ইউজিং ব্রিক্স। ট্রেন তৈরি করার পর স্লেট যাবে, স্লেট দিচ্ছে না, কিলোমিটার কি কিলোমিটার তৈরি হচ্ছে। কাকে জিজ্ঞেস করবো? whom to ask this question? কেন আমরা আমাদের পিডাব্লিউডি এনএইচ এদেরকে দায়িত্ব দিয়ে, তাতে আমি দেখেছি 3% এজেন্সিকে আমরা পাবো, 3% ওর মনিটরিং ফিটাও পাবো। যদি 100 কোটি টাকার কাজ হয় সেখানে 6%, 6 কোটি টাকা রাজ্য সরকারের কোষাগারে আসবে। Why are we not giving them that opportunity? এমনিতেই তো এখানে গত বছর রাজ্য সরকার মাত্র 30 কিলোমিটার রাজ্য সড়ক নির্মাণ করা হয়েছে। Since you don't have so much of work, এই কাজের মধ্যেও তাদের একটা সুযোগ করে দিলে আমরা প্রশ্ন করতে পারতাম। ডেপুটি স্পিকার স্যার, আপনি আমাকে বলবেন যে আপনার সময় উত্তীর্ণ হয়ে গেছে, আপনি বসে পড়ুন, নতুবা ওয়াচ এন্ড ওয়ার্ডকে দিয়ে আপনাকে থামাতে হবে। তবে I tell sir, tribal welfare department, it is such a big department. এই ডিপার্টমেন্টের মধ্যে মানুষ যে এই বাজেটটা বেরিয়েছে সোশ্যাল মিডিয়ায়, মানুষ আমাকে প্রশ্ন করছে, আপনি বলুন বিধানসভার মধ্যে ওবিসিদের জন্য যদি আইএস আইপিএস এদের ব্যবস্থা নেওয়া হয়, তাহলে কেন এসপিদের হবে না? কেন এসপিদের ক্ষেত্রে হবে না? কোয়েশ্চেন কাম, আই ডোন্ট নো। এই যখন মাননীয় মন্ত্রী মহোদয়গণ বক্তব্য রাখবেন, এইগুলো নিশ্চয়ই উত্তর দেবেন, কারণ এইখানে শুধু ওবিসি ওয়েলফেয়ার থেকে কি কি বিষয়ে আইএস এর জন্য কতজনকে 180 জন বলেছে কোথাও, এদেরকে ব্যবস্থা করবে, কিন্তু এসসি এবং এসটিদের সেই ক্ষেত্রে কোনো উল্লেখ নেই। নাও কাম টু দি পয়েন্ট অফ পাওয়ার ডিপার্টমেন্ট। পাওয়ার ডিপার্টমেন্টের যিনি মাননীয় মন্ত্রী মহোদয়, ইজ দি মোস্ট এক্সপেরিয়েন্স মেম্বার ইন দিস হাউস। প্রশ্ন রাখছে এখন যে লোডশেডিং হচ্ছে। লোডশেডিং ইজ এ বিগ প্রবলেম। আমার নিজস্ব বাড়ি, গ্রামের বাড়িতে, মাই ফাদার গেভ মি এ কল ওয়ান ডে, আজকে থেকে 1.5 মাস আগে, বলছে তুমি বিরোধী দলনেতা, তোমার কোনো পাওয়ার নেই নাকি? আমি বললাম কি পাওয়ারের কথা বলছো? বলছে গ্রামের মধ্যে 7 দিন ধরে এখানে ইলেকট্রিক পাওয়ার নেই, আর কেউ খবর রাখছেন। ইঞ্জিনিয়ার বাবুকে গিয়ে বলছে যে ওই একটা নাম্বার আছে, ওই নাম্বারে ফোন করো, ওইখান থেকে এরা বলছে। আসলে তো পিপল আর নট হ্যাবিচুয়েটেড উইথ কল সেন্টার। আগরতলা শহরে একটা খারাপ হবে, লাইন খারাপ হবে, এটা কল করতে হবে, দিল্লিতে বসে আছে কেউ কল সেন্টারে, ওইখান থেকে নির্দেশ দিলে এখানে কাজ হচ্ছে। প্রাইভেট কোম্পানি, আপনাদের নিশ্চয়ই মনে আছে যে ইলেকট্রিসিটি বিল কেন বাড়ছে। মানুষের একটা ধারণা যে আমার এইটুকু ফ্রিজ ব্যবহার করার পর, এইটুকু লাইট জ্বালানোর পর আমার এইটুকু বিল আসছে না। Now people are having question, আমার দ্বিগুণ করে কেন বিল আসছে? প্রশ্ন খুঁজতে গিয়ে ব্লকে তালা লাগানো হচ্ছে। এই প্রসঙ্গে এটা কারণটা পিপল আর ট্রেনিং, এটার প্রবলেম হচ্ছে প্রাইভেট কোম্পানি। প্রাইভেট কোম্পানির লোকগুলো মুনাফা লুটার জন্য এরা বিলটাকে বৃদ্ধি করে দিচ্ছে।
মাননীয় মন্ত্রী মহোদয়কে আমি অনুরোধ করব যে এই বিষয়ে খোঁজ খবর নেওয়া উচিত, আদৌ কি এটা হচ্ছে কিনা। লোডশেডিং এর ব্যাপার নিয়ে ওনার সাথে যখন কথা হয়, উনি বলছিলেন যে গরমকালে তার এবং তারকে ধরে রাখার একটা জায়গায় উনি জানবেন, উনি বলবেন, যখন বলবেন যে এটা গরম হয়ে তারটা ছিঁড়ে যাচ্ছে, তার না লাগানো পর্যন্ত লোডশেডিং ঠিক করা যাচ্ছে। তা আমার প্রশ্ন হচ্ছে, ত্রিপুরা রাজ্যে প্রত্যেক বছর গ্রীষ্মকাল হবে, প্রত্যেক সময়টা গরম হবে, জ্বলবে, তারটা ছিঁড়ে যাবে, তখন মানুষের কি করতে হবে? We have to be serious. We have to do all this. বাজেটে পাওয়ার ডিপার্টমেন্টে কাঠভূষণ আনলো, আমি খুঁজে দেখলাম, কারণ কাঠভূষণ আনার ক্ষেত্রে একটা রুলস সেখানে আছে যে এস্টিমেটেড বাজেট থেকে এইবারকার বাজেট যদি কম হয় তাহলে সেখানে ইউ ক্যানট আজ কাঠভূষণ। তাহলে আমার কোনো স্কোপ নেই, মাননীয় সদস্যদের স্কোপ নেই। কিছু কিছু ক্ষেত্রে ত্রিপুরা সরকারের যে বাজেটটা আপনারা পেশ করেছেন, এই বাজেটে নাম দিতে আলোচনা করার জন্য স্যার, শুড আই কন্টিনিউ? এই 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 যে জিনিসটা আমি আসলে ভুলেই গেছি, উনি আমাকে কোম্পানি, তো দিস ইজ দি কোম্পানি। তো এখন আবার একটা নতুন কোম্পানি হচ্ছে এখানে, বোঝা গেল 143 নম্বরে লিখেছে রাজ্যের বিদ্যুৎ পরিবহনের পরিকাঠামো উন্নয়নের জন্য ত্রিপুরা পাওয়ার ট্রান্সমিশন লিমিটেড নামে একটি নতুন কোম্পানি গঠন করা হয়েছে। তো অনেক কোম্পানি আফটার কোম্পানি, আর কিন্তু আমাদের যে দুর্ভোগ লোডশেডিং, এটা দূর হবে না। এবং মাননীয় মন্ত্রী মহোদয় যখন বলবেন, আই এম শিওর হি উড লাভ টু রিপ্লাই অল দিস পয়েন্ট। এবং এই বাজেটের মধ্যে বিশেষভাবে কর্মচারী বন্ধু, কর্মচারীদের জন্য এখানে কিছু রাখা হয়েছে নাকি 14 NPS ন্যাশনাল পেনশন স্কিম। যখন এই কনসেপ্টটা বেরিয়েছে দেশের মধ্যে, সাম অফ দি এমপ্লয়িজ দে ফেল্ট যে দেশের মধ্যে এমন একটা পেনশন স্কিম চালু হয়েছে যেটা হলে পর কর্মচারীদের লাভ হবে। আসলে ন্যাশনাল পেনশন স্কিম বলে থাকে, এটা বলছে যে আপনি কন্ট্রিবিউশন দিন এবং সমপরিমাণ কন্ট্রিবিউশন সরকার দেবে, এবং ওইখান দিয়ে ওই টাকা দিয়ে আপনি যখন রিটায়ারমেন্টে যাবেন আপনি পেনশন পাবেন। দি ওল্ড পেনশন স্কিম ওয়াজ আপনাকে কোনো কন্ট্রিবিউশন দিতে হবে না, সরকার উনি উইল গিভ ইউ দি পেনশন। আমি আমার এই বাজেট স্পিচের মাধ্যমে সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, যাদেরকে আপনারা 7 পে কমিশন দেবেন বলে 7 পে কমিশন দিয়েছেন, কেন্দ্রের 7 পে কমিশনের সাথে ত্রিপুরা রাজ্যের 7 পে কমিশনের কোনো তুলনা হয় না। এদের শুধু কি করেছে, অন্যের দেববর্মার মাথার মধ্যে, চেহারার মধ্যে শাহরুখ খানের চেহারা দিয়ে বলছে ওই শাহরুখ খান হয়ে গেছে, এইভাবে শাহরুখ খান হয় না। এবং কর্মচারী বন্ধুদের এই যে ডিএর ব্যাপার, সেন্ট্রাল ডিএ 38%, আর ত্রিপুরার যে অনলি 20%, তারপরও আমরা বলছি কর্মচারীদের কেন্দ্রের হারে আমরা সবকিছু দিচ্ছি। এনপিএস সম্পর্কে আমি এটাই বলবো, কর্মচারীদের স্বার্থে এই রাজ্যের হাজারো কর্মচারী যারা মানুষের জন্য কাজ করছে, তাদের জন্য কেন পুনরায় ওল্ড পেনশন স্কিমটা ফিরে আসবেন এই ছোট্ট রাজ্যে? কারণ কংগ্রেস শাসিত, আমি এখন যদি বলি বিজেপি শাসিত এরা করেছে কিনা, আমি অনেক পরিশ্রম করে প্রতিটি রাজ্যে আমি নিজে খোঁজখবর দিয়ে দেখেছি যে আপনাদের রাজ্যে কেমন ধরনের পেনশন স্কিম চালু আছে। দেখলাম কংগ্রেস শাসিত রাজ্যগুলিতে তারা এনপিএস চালু করার পরেও ওল্ড পেনশন স্কিমে চলে গেছে। এইখানেও
আমাদের বক্তব্য থাকবে এটা করা যায় কিনা রাজ্য সরকার এই জিনিসটাকে নিয়ে একটু চিন্তা ভাবনা করলে ভালো। এখানে মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি 62 নম্বর, এখানে বলেছে চিফ মিনিস্টার মেরিটোরিয়াস অ্যাওয়ার্ড ফর স্টুডেন্ট উইথ বেঞ্চমার্ক, ডিসএবিলিটিজের অধীনে বেঞ্চমার্ক যুক্ত দিবে 24,000 54,000 টাকা করে পুরস্কার দেওয়া হবে। দিস আর অল ফাইন, এগুলো ভালো, কিন্তু এই রাজ্যের মধ্যে অনেক শিল্পী সাহিত্যিক যারা না খেয়ে মরছে। বাবু প্লিজ, অনেক টাইম নেই, অনেকে আরো আছে। I conclude in just next 2 minutes. আমি আপনাকে ধন্যবাদ দেব, ইউ গিভ মি ধন্যবাদের জন্য 1 মিনিট দেব। তো রাজ্যের অনেক শিল্পীরা না খেয়ে মরছে, তাদেরকে কেন সম্মান দেওয়া হবে? তাদের জন্য আমরা কেন ভাবব না? যারা বাংলা সাহিত্যকে নিয়ে লিখছে, আমি জানি, আমি নাম বলতেও পারি, সুবীর সেন ঘোষ রাজনীতি করতেই পারে, হি রাইট সো ওয়েল, কিন্তু তার আমি জাস্ট উদাহরণ দিয়ে বলছি, ওনাকে দিতে হবে এই কথা বলছি। লাইক দিস ককবরক নিয়ে যারা লেখালেখি করছে, বাংলা সাহিত্যকে নিয়ে কবিতা যারা লিখছে, there are n number of people in Tripura, talented people, যারা আমাদের সমাজকে দিয়ে যাচ্ছে, তাদেরকে আমরা সম্মান দিতে পারি না? যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রী একের পর এক এখানে প্রকল্প হচ্ছে, অনেক কিছু হচ্ছে, তাদের জন্য কোনো ব্যবস্থা করা যায় কিনা আমি সরকারের কাছে অনুরোধ করছি। এবং মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয়কে এবং রাজ্য সরকারকে ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে আজ সদর শহর জেলা কমিটির পক্ষ থেকে একটি বর্ণাঢ্য স্বতঃস্ফূর্ত সুশৃঙ্খল মিছিল আগরতলা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে হাজারো কার্যকর্তাদের সঙ্গে নিয়ে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয়কে এবং রাজ্য সরকারকে, রাজ্য মন্ত্রিসভার সমস্ত সদস্যদের ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে একটি বর্ণাঢ্য স্বতঃস্ফূর্ত সুশৃঙ্খল মিছিল আগরতলা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে ধীরে ধীরে আপনাদের সামনে দিয়ে এগিয়ে চলেছে। এই বছরের অর্থবর্ষে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয়ের ঐকান্তিক প্রচেষ্টায় 27,65,440,000 টাকার বাজেটের পাশাপাশি 13টি নতুন প্রকল্প মুখ্যমন্ত্রীর জন আরোগ্য যোজনায় 59 কোটি টাকা বরাদ্দ করায় এবং স্বাস্থ্য ক্ষেত্রে 1765 কোটি টাকা এবং সড়ক নির্মাণে 1360 কোটি টাকা বরাদ্দ করার জন্য রাজ্যের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয়কে অভিনন্দন এবং ধন্যবাদ জানিয়ে সদর শহর জেলা কমিটির পক্ষ থেকে একটি বর্ণাঢ্য স্বতঃস্ফূর্ত সুশৃঙ্খল মিছিল আগরতলা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে হাজারো হাজারো দেবতুল্য কার্যকর্তাদের পাশে নিয়ে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সহ রাজ্য সরকারকে ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে এই বর্ণাঢ্য স্বতঃস্ফূর্ত সুশৃঙ্খল মিছিল ধীরে ধীরে আপনাদের সামনে দিয়ে এগিয়ে চলেছে। আমাদের এই মিছিলের পূর্বভাগে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা প্রদেশের মাননীয় সভাপতি শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয়, আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আমাদের ত্রিপুরা প্রদেশের মাননীয় সংগঠন মন্ত্রী আদরণীয় ফণীন্দ্রনাথ শর্মা মহোদয়, আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আগরতলা পৌর নিগমের মাননীয় মেয়র শ্রী দীপক মজুমদার মহোদয়, তৎসঙ্গে উপস্থিত রয়েছেন আজকের এই অনুষ্ঠানের যারা আয়োজক সদর শহর জেলা কমিটির মাননীয় সভাপতি আদরণীয় শ্রী অসীম ভট্টাচার্য মহোদয় সহ বিভিন্ন মণ্ডলের বিধায়ক বিধায়িকাগণ, তৎসঙ্গে বিভিন্ন মণ্ডলের নেতৃত্ববৃন্দ, বিভিন্ন মোর্চার নেতৃত্ববৃন্দ এবং হাজার হাজারো দেবতুল্য কার্যকর্তারা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয়কে এবং রাজ্য সরকারকে ধন্যবাদ অভিনন্দন জানিয়ে
আগামী অর্থবর্ষে 27,65,440,000 টাকার বাজেট বরাদ্দ করায়, মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনায় 59 কোটি টাকা বরাদ্দ করায় এবং 13টি নতুন প্রকল্প ঘোষণা করার পাশাপাশি সড়ক নির্মাণের ক্ষেত্রে 1360 কোটি টাকা বরাদ্দ করায়, স্বাস্থ্য ক্ষেত্রে 1756 কোটি টাকা বরাদ্দ করায় রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে সদর শহর জেলা কমিটির পক্ষ থেকে একটি বর্ণাঢ্য স্বতঃস্ফূর্ত সুশৃঙ্খল র্যালি আগরতলা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে হাজারো হাজারো দেবতুল্য কার্যকর্তাদের সঙ্গে নিয়ে একটি বর্ণাঢ্য সুশৃঙ্খল মিছিল ধীরে ধীরে আপনাদের সামনে দিয়ে এগিয়ে চলেছে। আমাদের এই মিছিলের পূর্বভাগে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা প্রদেশের মাননীয় সভাপতি আদরণীয় শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয়। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আমাদের ত্রিপুরা প্রদেশের মাননীয় সংগঠন মন্ত্রী আদরণীয় ফণীন্দ্রনাথ শর্মা মহোদয়। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আমাদের ত্রিপুরা রাজ্যের আগরতলা পৌর নিগমের মাননীয় মেয়র শ্রী দীপক মজুমদার মহোদয়। তৎসঙ্গে উপস্থিত রয়েছেন আমাদের সদর শহর জেলা কমিটির সম্মানিত সভাপতি শ্রী অসীম ভট্টাচার্য মহোদয় সহ জেলা কমিটির বিভিন্ন নেতৃত্ববৃন্দ, রাজ্য কমিটির সম্মানিত নেতৃত্ববৃন্দ, বিভিন্ন মণ্ডলের নেতৃত্ববর্গ এবং বিভিন্ন মণ্ডল থেকে আগত বিভিন্ন মোর্চা এবং বিভিন্ন মণ্ডলের হাজারো হাজারো দেবতুল্য কার্যকর্তাদের পক্ষ থেকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয়কে এবং রাজ্য সরকারকে জনকল্যাণমুখী ভবিষ্যৎমুখী বাজেট পেশ করার জন্য অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে এক বর্ণাঢ্য স্বতঃস্ফূর্ত সুশৃঙ্খল মিছিল আগরতলা আনএমপ্লয়েড ইউথ তাদেরকে চাকরি দেওয়া হবে, তাদের জন্য সংস্থান আছে কিনা, কিন্তু আমি যা দেখেছি তার মধ্যে তার কোনো উল্লেখ নেই। আরো এখানে বলতে হয় জেআরবিকে আমি আজকে একটা কলিং অ্যাটেনশন দিয়েছি, বাজেটে তাদের জন্য কি আছে আমি জানি না, বাট আই হ্যাভ নট সিন। এই ত্রিপুরা রাজ্যে এটা আইটিআই এর মাধ্যমে এখানে এসছে যে গ্রুপ সি পোস্টের জন্য 1 লক্ষ, আমি অঙ্কটা কম জানি, 1,04,238 জন অ্যাপ্লিকেন্ট অনলি ফর গ্রুপ সি। তার মধ্যে ইঞ্জিনিয়াররাও নাকি দিয়েছে, অনেক মাস্টার ডিগ্রি হোল্ডাররা দিয়েছে। গ্রুপ ডির জন্য অ্যাপ্লিকেন্ট এখানে 55,675 অ্যাপ্লিকেন্ট। তার মধ্যে যারা পরীক্ষা দিতে এসছে 40,257 জন,
গ্রুপ সিতে যারা পরীক্ষা দিয়েছে আই থিঙ্ক 81,278 এত সংখ্যক লোক পরীক্ষা দিয়েছে। তাদের পরীক্ষা হয়ে গেছে 20 তারিখ আগস্ট 2021 এবং 22 তারিখ আগস্ট 2021 ডি এবং সির জন্য জেআরবিসি ইতিমধ্যেই পরীক্ষা নিয়ে শেষ করেছে। ইন্টারভিউ হয়েছে শুধু গ্রুপ সির জন্য 29 ডিসেম্বর থেকে 6 তারিখ জুন পর্যন্ত। Why I am bringing this point? It is very interesting. 29 তারিখ ডিসেম্বর 2022 তারপরে কিন্তু ইলেকশন, জানার পরেও কিন্তু ইলেকশনের আগে ইন্টারভিউটা নেওয়া হলো। আমি অনেক আজকের যারা শাসক দলে বসে আছেন, ওনারা যখন বিরোধী দলে ছিলেন ওনাদের বক্তব্য দিতে শুনেছি যে ইলেকশনের ললিপপ দেখিয়ে আপনারা এই ইন্টারভিউটা নিচ্ছে। আই থিঙ্ক ওনার কথা যদি সত্য হয়, এই ইন্টারভিউ না হলো গ্রুপ সির জন্য 29 ডিসেম্বর থেকে 6 তারিখ জুন 2023 কিছুদিন আগে পর্যন্ত। দিস ইজ অলসো ইলেকশন জিনিস। এবং গ্রুপ ডির জন্য নো ইন্টারভিউ নেই। এই বাজেটে আমি না, রাজ্যের হাজার হাজার বেকার যুবক যুবতী দে ওয়ান্টেড টু সি দ্যাট তাদের জন্য সংস্থান রাখা হয়েছে, বা দেয়ার ইজ নো মেনশন ইন দিস বাজেট। এবং সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলছি, প্লিজ কমপ্লিট দিস এন্টায়ার প্রসেস, যাতে করে আমাদের এই রাজ্যের হাজারো বেকার যুবক যুবতী তারা চাকরি পাবে। স্বাস্থ্য দপ্তর, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এই স্বাস্থ্য দপ্তর রয়েছে। এটা এই বাজেটের মাননীয় অর্থমন্ত্রীর যে বাজেট ভাষণ, এই ভাষণের শেষের পাতায় একটা ভাষণের হোয়াট ইজ দি বাজেট, কোথা থেকে টাকা আসবে এবং কত বাজেট হবে, এটা লেখা হয়েছে ভেরি বিউটিফুলি। বাজেটটা হয় রেভিনিউ অ্যাকাউন্টের একটা, আর এটা হচ্ছে ক্যাপিটাল অ্যাকাউন্ট। হোয়াট ইজ দিস রেভিনিউ অ্যাকাউন্ট? রেভিনিউ অ্যাকাউন্টটা হচ্ছে যেখানে আমার অ্যাসেট ক্রিয়েট হবে না, গুগল সার্চ করলে পেয়ে যাবে। ক্যাপিটাল অ্যাসেট, ক্যাপিটাল বাজেট হচ্ছে যেখানে আমার অ্যাসেট তৈরি হবে, বিল্ডিং হবে, সড়ক হবে, এই ধরনের অ্যাসেটের বাজেটগুলো ক্যাপিটাল বাজেটে রিফ্লেকশন হবে। রেভিনিউ বাজেটে কত টাকা আমি কোথা থেকে পাব, কত টাকা খরচ করব, রিসিট অ্যান্ড এক্সপেন্ডিচার। ক্যাপিটাল বাজেটে কি অবস্থা, কোথা থেকে আমি এই অ্যাসেট তৈরি করার টাকাগুলো পাবো, কোন খাতে ব্যয় হবে। একটা জিনিস দেখেছি যে আত্মনির্ভর ত্রিপুরা, এটা কি শুধু ভাষণেই থাকবে না আদৌ এটা সত্যিকারেই বাস্তবায়িত হবে? আই হ্যাভ ডাউট। কারণ এইবারকার যে টাকার সোর্সে আমি দেখেছি ত্রিপুরার নিজস্ব সোর্সটা কি বলছে যে স্টেট ওন ট্যাক্স রেভিনিউ 12.43%, স্টেট ওন নন ট্যাক্স রেভিনিউ 1.66%। যদি আমি যোগ করি সে 13-14% হবে। তাহলে বাকি যে সমস্ত টাকা হয় আমি ঋণ নিয়ে এটাকে কাজ করছি বা কেন্দ্রীয় সরকার থেকে আসছে, এইটা হলো এই ফিগারটা বাজেট এট এ গ্ল্যান্স 2023-24 দিয়েছে। দেন আই হ্যাভ গন ব্যাক, গতবারের কি ফিগারটা ছিল। কারণ আমার যখন শ্রেষ্ঠ ত্রিপুরা, এক ত্রিপুরা এবং আত্মনির্ভর ত্রিপুরা করতে হয়, এই ফিগারগুলি, এই ইন্ডেক্সগুলি দেখবে। এটা গত বছরে 2022-23 বলেছে হোয়াট ইজ দি গ্রাফ, ওন ট্যাক্স রেভিনিউ 10.82% এবং ওন নন ট্যাক্স রেভিনিউ 1.47%, 11-12%।
2% they have shown the increase. তার আগের ফিগারটাও আমার কাছে রয়েছে, আপনাদের কাছেও থাকবে। সেখানে কি বলেছে, নিজস্ব সোর্সের কি কথা বলেছে, এইখানে বলেছে 12.5%, 46, এখানে কি হবে যুগফল 13। ওই 12, 13, 14 মধ্যেই কিন্তু আমাদের নিজস্ব রেভিনিউটা খেলছে। উন্নত রাজ্যগুলিতে, টক অ্যাবাউট তামিলনাড়ু, টক অ্যাবাউট মহারাষ্ট্র, ওরা আত্মনির্ভর স্টেট, তাদের ক্ষেত্রে দেখা যায় দি রেভিনিউ ফ্রম অল সোর্সেস ইট ইজ মোর দেন 50-60%। 6 বছর হবে এই সরকারের বয়স, 5 years gone। যেখান থেকে দাঁড়িয়ে আজকে বিজেপি এবং আইপিএফটির সরকার দাঁড়িয়ে আছে, আই এক্সপেক্টেড যে আত্মনির্ভর ত্রিপুরায় মিনিমাম আমাদের ওন রেভিনিউ সোর্স 25-30% হবে, কিন্তু হলো না। সো দিস ইজ ওয়ান গ্লেয়ারিং ইনস্ট্যান্স আই ক্যান টেল ইউ যে এই বাজেট যে আত্মনির্ভর ত্রিপুরা গড়ার ক্ষেত্রে এটা অন্তরায়। And another point, এই বাজেটের মধ্যে আপনারা দেখবেন the budget itself is having deficit of 611 crore. এই deficit কথার অর্থ কি? What is the meaning of deficit? অর্থাৎ আমার কাছে ভাই এই টাকা নেই, তবে সংস্থান হলে আমি এই কাজ করব। In very simple language, that's called deficit. আমার খরচ করার ক্যাপাসিটি, আমার খরচ করার অ্যাকচুয়াল ক্যাপাসিটি কি হবে? বাজেট পেশ করেছেন এখানে 27,654 কোটি টাকা, কিন্তু তার মধ্যে 611 কোটি টাকা হচ্ছে এটা আমার কাছে নেই, কিন্তু আমি প্রতিষ্ঠিত মানুষের কাছে দিয়েছি যাবে हम ये करेंगे वो करेंगे हम सब कर देंगे, এই পয়সাটা কোথা থেকে আসবে? দেয়ার ইজ নো মেনশন। আরো একটা জিনিস দেখেছি এখানে, এইবারের বাজেটে ডেফিসিটটা রাখা হয়েছে ক্যাপিটাল অ্যাসেট তৈরি করার ক্ষেত্রে, ক্যাপিটাল অ্যাকাউন্ট। ইট ইজ গুড সাইন, বাট ইয়ার 2022 এবং 23 বাজেটে সেটাও কিন্তু ঘাটতি দিয়ে বাজেটটা তৈরি করেছে। সেখানেও ঘাটতির পরিমাণ ছিল 569 crore। এই হাউসে আমি বলতে চাই, দিস ডেফিসিট ওয়াজ শোন ইন রেভিনিউ বাজেট। আমার মাথায়, আই এম নট এ ম্যান অফ ইকোনমি, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড মাচ অফ ইকোনমিক্স, তারপরেও বলছি রেভিনিউ বাজেট যেহেতু আমি অ্যাসেট তৈরি করব না, আমি 500 কোটি টাকার উপর ঘাটতি রেখে রেভিনিউ বাজেটটা করলাম। কারণটা কি হতে পারে? আমার মতো সাধারণ রাজনৈতিক কর্মী আমি এটা ভাবতেই পারি, সিন্স ইয়ার 2023-তে ইলেকশন আছে, এই ইলেকশনে যদি আমি কিছু করতে চাই, অ্যাসেট তৈরির কি দরকার আছে? যা হবে রেভিনিউতেই হবে। দিস ইজ নট এ গুড সাইন। রেভিনিউ বাজেটে বিশাল অঙ্কের টাকা ঘাটতি রেখে বাজেট করা, দিস ওয়াজ নট দি গুড সাইন অফ এ বাজেট। এই বাজেটে যারা নতুন এসছেন বা যারা বাজেট নিয়ে চর্চা করেন, আপনারা দেখবেন মাননীয় অর্থমন্ত্রীর বক্তব্যে উনি 177টা স্টেটমেন্ট দিয়ে সুন্দর করে বক্তব্য পেশ করেছেন। প্রিন্টিং ইজ গুড, দিস প্রিন্টিং আই রিয়েলি অ্যাপ্রিশিয়েট। এই কাগজের যে কোয়ালিটি এবং টাইপিং যারা করেছে, নিখুঁতভাবে টাইপিংটা করেছে, কিন্তু when you go inside this budget, এই বাজেটের মধ্যে it is contradicting with each other। এক জায়গায় বলছে আমি এই কাজটা করব, এই বাজেটে, এই বাজেট স্টেটমেন্টে আমি দেখেছি অনেক জায়গায় যা হয়ে গেছে এটাকে বলতে চেষ্টা বেশি করেছে। আমার কি হবে? Any speech of finance minister would be appreciated
when we will talk more আমি এই করব কারণ এই বাজেটটা তো অতীতের জন্য বাজেট না, এই বাজেটটা হচ্ছে আগামী দিনের বাজেট। বাট মাননীয় সদস্যগণ, আপনারা যারা এই বইটাকে পড়বেন, ইউ সি মোর অফ হয়েছে, মোর অফ হচ্ছে, লেস হবে এই বাজেটের মধ্যে। অ্যানাদার পয়েন্ট যেটা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে আমি দেখেছি, যে রাজ্যের 9 লক্ষ বেকারের কোনো উল্লেখ আছে কিনা। মোর দেন 9 লাখ ইউথ দে আর আনএমপ্লয়েড ইন দিস স্টেট। আমাদের ইন্ডাস্ট্রি কোথায় গেল? সরকারটাই আমাদের কাছে ইন্ডাস্ট্রি। আমি যখন এই ডিস্ট্রিক্টে ছিলাম, একজন ভদ্রলোক এসে আমাকে বলছেন, সড়ক তৈরি করা ছেড়ে দিন, দরকার নেই, নলকূপ বসানোর কাজ ছেড়ে দিন, দরকার নেই, আমার ছেলেটাকে চাকরি দিন, এইটাই উন্নয়ন। কারণ আমাদের কাছে কোনো ইন্ডাস্ট্রি নেই। এইখানে যুবকদের জন্য বলা হলো না যে এই বাজেটে 9 লক্ষাধিক যে বেকার, এদের কি হবে। প্রতিনিয়ত আমার কাছে এসটিজিটি বেকাররা আসছে, বলছে আমাদের ইন্টারভিউ হয়ে গেছে এবং আমাদেরকে চাকরি দেওয়া হচ্ছে না। গত বিধানসভায় এই হাউসের মধ্যে উত্তর দিতে গিয়ে মাননীয় মন্ত্রী মহোদয় বলছিলেন যে কোর্টে এটা রায় হবে, কোর্টের রায়ের পরে এটাকে দেখা যাবে। এন্ড উই আর সো লাকি, আমাদের অধিবেশনের শেষে 4 তারিখ এপ্রিল 2023 কোর্ট এসটিজিটিদের জন্য একটা রায় দিয়েছে। এই রায় বলেছে, আমি সবিস্তারে যাব না, কিন্তু দিস স্টেটমেন্ট ইজ ভেরি ক্লিয়ার, দিস প্রেজেন্ট রিভিউ পিটিশন ইজ ডিসমিসড and the impugned judgment and order is confirmed. রাজ্য সরকার যেটা চেয়েছে এটা হয়নি, যেটা চেয়েছে। এখন এসটিজিটি বেকারদের বক্তব্য, আমাদের ইন্টারভিউ হয়ে গেছে, নতুন করে যে নোটিফিকেশনটা হবে, এই নোটিফিকেশনের যেন আমরা যারা পরীক্ষা দিয়েছি, এই পরীক্ষাটা যেন বাতিল না যায়। এই পরীক্ষাটাকে যদি বাতিল করে দেওয়া হয়, মিনিমাম যুবক যাদের বয়স পেরিয়ে যাবে তারা চাকরি পাবে না। সরকারের দৃষ্টি আকর্ষণ করেই বলছি, নতুন রিফ্রেশ একটা নোটিশ যদি আপনারা করেও থাকেন, তাদের পরীক্ষা যেন বাতিল না যায়, সেই দিকে লক্ষ্য রাখতে হবে। আরটিআই অনুযায়ী 5,304টা পোস্ট ভ্যাকেন্ট রয়েছে। যারা গ্রাজুয়েট টিচার ছেলে মেয়েদের পড়াবেন, ক্লাস 9 এবং ক্লাস 10 এসটিজিটিদের জন্য অনেক পোস্ট খালি। আজকে আপনারা অবগত আছেন যে আমাদের যে অ্যাসেম্বলি বিধানসভা চলছে। গত দুদিন আগে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং অর্থমন্ত্রী যে বাজেট 2023-24 সালের যে অর্থ বছরের যে বাজেট পেশ করেছে, সেই বাজেটে আমাদের এই রাজ্যের সমাজের প্রত্যেকটা অংশের মানুষের জন্য আমাদের রাজ্য সরকার এই বাজেটে এই রাজ্যের উন্নয়নের স্বার্থে যে বাজেট পেশ করেছে, তাকে ধন্যবাদ জানিয়ে আজকে আমাদের, আপনারা জানেন অ্যাডমিনিস্ট্রেশন ক্ষেত্রে, প্রশাসনিক ক্ষেত্রে 8টি জেলা রয়েছে, আমাদের সাংগঠনিক ক্ষেত্রে 10টি জেলা রয়েছে। প্রত্যেকটি জেলাতেই আজকে রাজ্যের এই মিছিলের, এই র্যালির আহ্বান আমরা করেছি, যাতে সারা দিয়ে আমাদের সকল অংশের মানুষ, আমাদের সমস্ত কার্যকর্তারা আজকে এই র্যালিতে অংশগ্রহণ করেছে। তার জন্য আমি সকলকে ধন্যবাদ জানাই।
2023-2024 অর্থবর্ষের ভবিষ্যৎমুখী এবং জনমুখী বাজেট পেশ করার জন্য রাজ্য সরকারকে এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে আজ সদর শহর জেলার পক্ষ থেকে এক স্বতঃস্ফূর্ত বর্ণাঢ্য র্যালি এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে ধীরে ধীরে আপনাদের সামনে দিয়ে এগিয়ে চলেছে। আমাদের এই মিছিলের পূর্বভাগে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশের মাননীয় সভাপতি শ্রদ্ধেয় শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয়। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আমাদের রাজ্যের মাননীয় সংগঠন মন্ত্রী শ্রী ফণীন্দ্রনাথ শর্মা মহোদয়। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আগরতলা পৌর নিগমের মাননীয় মেয়র শ্রী দীপক মজুমদার মহোদয়। তাছাড়াও উপস্থিত রয়েছেন আজকের এই অনুষ্ঠানের যারা আয়োজক সদর শহর জেলার সম্মানিত সভাপতি শ্রী অসীম ভট্টাচার্য মহোদয়। 2023-2024 অর্থবর্ষে 27,65,440 কোটি টাকার বাজেট পেশ করার জন্য রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়কে ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে সদর শহর জেলার পক্ষ থেকে এক স্বতঃস্ফূর্ত বর্ণাঢ্য শোভাযাত্রা বিভিন্ন পথ পরিক্রমা করে রাজ্য সরকারকে এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে অভিনন্দন এবং ধন্যবাদ জানিয়ে ধীরে ধীরে আপনাদের সামনে দিয়ে এগিয়ে চলেছে। আমাদের এই মিছিলের পূর্বভাগে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশের মাননীয় সভাপতি আদরণীয় শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয়। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন ত্রিপুরা রাজ্যের মাননীয় সংগঠন মন্ত্রী শ্রী ফণীন্দ্রনাথ শর্মা মহোদয়। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আগরতলা পৌর নিগমের মাননীয় মেয়র শ্রী দীপক মজুমদার মহোদয়। তৎসঙ্গে উপস্থিত রয়েছেন সদর শহর জেলার সম্মানিত সভাপতি শ্রী অসীম ভট্টাচার্য মহোদয়। তাছাড়াও রাজ্যের বিভিন্ন নেতৃত্ববৃন্দ এবং ভারতীয় জনতা পার্টির সমস্ত অংশের নিষ্ঠাবান দেবতুল্য কার্যকর্তাদের সঙ্গে নিয়ে সদর শহর জেলার পক্ষ থেকে রাজ্য সরকারকে এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে অভিনন্দন এবং ধন্যবাদ জানিয়ে এক স্বতঃস্ফূর্ত সুশৃঙ্খল মিছিল করে এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে ধীরে ধীরে আপনাদের সামনে দিয়ে এগিয়ে চলেছে। 2023-2024 অর্থবর্ষে 27,65,440 টাকার বাজেট পেশ করার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয় এবং রাজ্য সরকারকে ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে আজ সদর শহর জেলা কমিটির পক্ষ থেকে এক স্বতঃস্ফূর্ত বর্ণাঢ্য সুশৃঙ্খল মিছিল এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে ধীরে ধীরে আপনাদের সামনে দিয়ে এগিয়ে চলেছে। (2023-2024) অর্থবর্ষে ভবিষ্যৎমুখী এবং জনমুখী বাজেট পেশ করার জন্য ত্রিপুরা রাজ্যের বর্তমান রাজ্য সরকার এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়কে অভিনন্দন এবং ধন্যবাদ জানিয়ে সদর শহর জেলা কমিটির পক্ষ থেকে সদর শহর জেলার অন্তর্গত বিভিন্ন মণ্ডলের দেবতুল্য কার্যকর্তাদের সঙ্গে নিয়ে এক বর্ণাঢ্য স্বতঃস্ফূর্ত মিছিল বিভিন্ন পথ পরিক্রমা করে ধীরে ধীরে আপনাদের সামনে দিয়ে এগিয়ে চলেছে। আজ সদ্য প্রকাশিত 2023-2024 বাজেটকে সামনে রেখে 27,65,440 টাকার বাজেট প্রকাশ করায় রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী
প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়কে অভিনন্দন এবং ধন্যবাদ জানিয়ে সদর শহর জেলা কমিটির পক্ষ থেকে একটি স্বতঃস্ফূর্ত বর্ণাঢ্য মিছিল বিভিন্ন পথ পরিক্রমা করে হাজার হাজার দেবতুল্য কার্যকর্তাদের সঙ্গে নিয়ে ধীরে ধীরে আপনাদের সামনে দিয়ে এগিয়ে চলেছে। আমরা ধন্যবাদ জানাই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে, আমরা ধন্যবাদ জানাই রাজ্য সরকারকে। 2023-2024 সালের অর্থবর্ষে 27,65,440 টাকার বাজেট পেশ করার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়কে ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে সদর শহর জেলা কমিটির পক্ষ থেকে এক বর্ণাঢ্য স্বতঃস্ফূর্ত মিছিল ধীরে ধীরে আপনাদের সামনে দিয়ে এগিয়ে চলেছে। আমাদের এই মিছিলের পূর্বভাগে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা প্রদেশের মাননীয় সভাপতি আদরণীয় শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয়। আমাদের এই মিছিলে উপস্থিত রয়েছেন আমাদের রাজ্যের মাননীয় সংগঠন মন্ত্রী শ্রী ফণীন্দ্রনাথ শর্মা মহোদয়। আমাদের এই মিছিলে উপস্থিত রয়েছেন আগরতলা পৌর নিগমের মাননীয় মেয়র শ্রী দীপক মজুমদার মহোদয়। তৎসঙ্গে উপস্থিত রয়েছেন সদর শহর জেলা কমিটির মাননীয় সভাপতি শ্রী অসীম ভট্টাচার্য মহোদয় সহ ভারতীয় জনতা পার্টির বিভিন্ন স্তরের নেতৃত্ববৃন্দ সহ হাজার হাজার দেবতুল্য কার্যকর্তারা। আমরা ধন্যবাদ জানাই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, আমরা ধন্যবাদ জানাই রাজ্য সরকারকে 2023-2024 বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির সরকার 2023 সালের বিধানসভা নির্বাচনে জয়লাভের পর আমাদের প্রথম বাজেটকে জনমুখী বাজেটে রূপান্তরিত করায়, ভবিষ্যৎমুখী বাজেটে রূপান্তরিত করায় আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়কে এবং রাজ্য সরকারকে ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে আপনাদের সামনে দিয়ে একটি স্বতঃস্ফূর্ত বর্ণাঢ্য সুশৃঙ্খল মিছিল নিয়ে আমরা রাজ্য সরকারকে এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে অভিনন্দন এবং ধন্যবাদ জানিয়ে ধীরে ধীরে আপনাদের সামনে দিয়ে এগিয়ে চলেছি। আমাদের এই মিছিলের পূর্বভাগে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা প্রদেশের মাননীয় সভাপতি আদরণীয় শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয়। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন ত্রিপুরা প্রদেশের সংগঠন মন্ত্রী শ্রী ফণীন্দ্রনাথ শর্মা মহোদয়। আমাদের মধ্যে এই মিছিলে উপস্থিত রয়েছেন আগরতলা পৌর নিগমের মাননীয় মেয়র শ্রী দীপক মজুমদার মহোদয়। উপস্থিত রয়েছেন সদর শহর জেলা কমিটির সম্মানিত সভাপতি শ্রী অসীম ভট্টাচার্য মহোদয় সহ একঝাঁক রাজ্য নেতৃত্ব, জেলা নেতৃত্ব সহ বিভিন্ন বিধায়ক বিধায়িকাগণ এবং ভারতীয় জনতা পার্টির সমস্ত নিষ্ঠাবান দেবতুল্য কার্যকর্তাগণ। আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়কে এবং রাজ্য সরকারকে 2023-2024 অর্থবর্ষে 27,65,440 কোটি টাকা বাজেট বরাদ্দ করায় রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়কে এবং রাজ্য সরকারকে ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে সদর শহর জেলা কমিটির পক্ষ থেকে আজকের এই স্বতঃস্ফূর্ত বর্ণাঢ্য মিছিল এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে ধীরে ধীরে আপনাদের সামনে দিয়ে এগিয়ে চলেছে। আমাদের এই মিছিলের পূর্বভাগে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা প্রদেশের মাননীয় সভাপতি আদরণীয় শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয়। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা প্রদেশের মাননীয় সংগঠন মন্ত্রী শ্রী ফণীন্দ্রনাথ শর্মা মহোদয়। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আগরতলা পৌর নিগমের মাননীয় মেয়র শ্রী দীপক মজুমদার মহোদয়। তৎসঙ্গে উপস্থিত রয়েছেন সদর শহর জেলা কমিটির মাননীয় সভাপতি শ্রী অসীম ভট্টাচার্য মহোদয় সহ রাজ্য এবং জেলা স্তরের বিভিন্ন নেতৃত্ববৃন্দ, বিধায়ক বিধায়িকাগণ এবং ভারতীয় জনতা পার্টির সমস্ত নিষ্ঠাবান দেবতুল্য কার্যকর্তাদের সঙ্গে নিয়ে আমরা সদর শহর জেলা কমিটির পক্ষ থেকে 2023-2024
অর্থবর্ষে 27,65,440,000 টাকার বাজেট পেশ করার জন্য রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়কে এবং রাজ্য সরকারকে ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে এক স্বতঃস্ফূর্ত বর্ণাঢ্য মিছিল নিয়ে ধীরে ধীরে আপনাদের সামনে দিয়ে এগিয়ে চলেছি। 2023 সালের বিধানসভা নির্বাচনে এই রাজ্যের গণদেবতাদের পবিত্র ভোটাধিকারে দ্বিতীয়বারের মতো ভারতীয় জনতা পার্টির সরকার ত্রিপুরা রাজ্যে প্রতিষ্ঠিত হওয়ার পর রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্টায় এক ভবিষ্যৎমুখী জনকল্যাণমুখী বাজেট পেশ করায় আমরা সদর শহর জেলা কমিটির পক্ষ থেকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়কে এবং রাজ্য সরকারকে ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে এক বর্ণাঢ্য স্বতঃস্ফূর্ত সুশৃঙ্খল মিছিল করে ধীরে ধীরে আপনাদের সামনে দিয়ে এগিয়ে চলেছি। আমরা ধন্যবাদ জানাই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে, আমরা ধন্যবাদ জানাই রাজ্য সরকারকে। এই রাজ্যে 2023 সালের বিধানসভা নির্বাচনে গণদেবতাদের পবিত্র ভোটাধিকারে দ্বিতীয়বারের মতো ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর রাজ্যের আমজনতার কথা ভেবে, মানুষের সার্বিক চাহিদার কথা ভেবে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্টায় আগামী অর্থবর্ষের বাজেটে 27,65,440,000 টাকার বাজেট বরাদ্দ করায় রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়কে এবং রাজ্য সরকারকে ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে সদর শহর জেলা কমিটির পক্ষ থেকে একটি স্থল শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে ধীরে ধীরে আপনাদের সামনে এগিয়ে চলেছে। আমাদের এই মিছিলের পূর্বভাগে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা প্রদেশের মাননীয় সভাপতি আদরণীয় শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয়। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আমাদের রাজ্যের মাননীয় সংগঠন মন্ত্রী শ্রী ফণীন্দ্রনাথ শর্মা মহোদয়। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আগরতলা পৌর নিগমের মাননীয় মেয়র শ্রী দীপক মজুমদার মহোদয়। তৎসঙ্গে উপস্থিত রয়েছেন আজকের এই অনুষ্ঠানের যারা আয়োজক সদর শহর জেলা কমিটির মাননীয় সভাপতি আদরণীয় অসীম ভট্টাচার্য মহোদয় সহ রাজ্য জেলা কমিটির বিভিন্ন নেতৃত্ববৃন্দ, বিধায়ক বিধায়িকাগণ এবং ভারতীয় জনতা পার্টির সদর শহর জেলার বিভিন্ন মণ্ডল থেকে আগত সমস্ত নিষ্ঠাবান দেবতুল্য কার্যকর্তাদের সঙ্গে নিয়ে সদর শহর জেলা কমিটির পক্ষ থেকে জনকল্যাণমুখী ভবিষ্যৎমুখী বাজেট পেশ করার জন্য রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়কে এবং রাজ্য সরকারকে অভিনন্দন এবং ধন্যবাদ জানিয়ে এক বর্ণাঢ্য স্বতঃস্ফূর্ত সুশৃঙ্খল মিছিল আগরতলা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে আপনাদের সামনে দিয়ে ধীরে ধীরে এগিয়ে চলেছে। আমাদের এই মিছিলের পূর্বভাগে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা প্রদেশের মাননীয় সভাপতি আদরণীয় শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয়। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আমাদের রাজ্যের মাননীয় সংগঠন মন্ত্রী আদরণীয় ফণীন্দ্রনাথ শর্মা মহোদয়। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আগরতলা পৌর নিগমের মাননীয় মেয়র শ্রী দীপক মজুমদার মহোদয়। তৎসঙ্গে উপস্থিত রয়েছেন আমাদের সদর শহর জেলা কমিটির মাননীয় সভাপতি শ্রী অসীম ভট্টাচার্য মহোদয়। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুশ্রী স্বপ্ন ভৌমিক মহোদয়া। আমরা সদর শহর জেলা কমিটির পক্ষ থেকে আজকের এই মিছিলে উপস্থিত সমস্ত নেতৃত্ব কার্যকর্তাদের এবং পক্ষ থেকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা মহোদয়কে এবং রাজ্য সরকারকে ধন্যবাদ এবং অভিনন্দন
2023-2024 সালের অর্থবর্ষে ভবিষ্যৎমুখী জনকল্যাণমুখী বাজেট পেশ করার জন্য রাজ্য সরকারকে এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয়কে ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে সদর শহর জেলা কমিটির পক্ষ থেকে একটি বর্ণাঢ্য স্বতঃস্ফূর্ত সুশৃঙ্খল মিছিল শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে ধীরে ধীরে আপনাদের সামনে দিয়ে এগিয়ে চলেছে। আমাদের এই মিছিলের পূর্বভাগে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা প্রদেশের মাননীয় সভাপতি আদরণীয় শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয়। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আমাদের রাজ্যের মাননীয় সংগঠন মন্ত্রী শ্রী ফণীন্দ্রনাথ শর্মা মহোদয়। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুশ্রী প্রতিমা ভৌমিক মহোদয়। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আমাদের রাজ্যের আগরতলা পৌর নিগমের মাননীয় মেয়র শ্রী দীপক মজুমদার মহোদয়। তৎসঙ্গে উপস্থিত রয়েছেন আমাদের সদর শহর জেলার সম্মানিত সভাপতি শ্রী অসীম ভট্টাচার্য মহোদয়। 2023-2024 অর্থবর্ষে 27,65,440,000 টাকার বাজেট পেশ করার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয় এবং রাজ্য সরকারকে ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে সদর শহর জেলা কমিটির পক্ষ থেকে এক বর্ণাঢ্য স্বতঃস্ফূর্ত সুশৃঙ্খল র্যালি আগরতলা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে ধীরে ধীরে আপনাদের সামনে দিয়ে এগিয়ে চলেছে। 2023-2024 অর্থবর্ষে বাজেটে 13টি নতুন প্রকল্প ঘোষণা করার জন্য রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং রাজ্য সরকারকে অভিনন্দন এবং ধন্যবাদ জানিয়ে সদর শহর জেলা কমিটির পক্ষ থেকে এক স্বতঃস্ফূর্ত বর্ণাঢ্য র্যালি আগরতলা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে ধীরে ধীরে আপনাদের সামনে দিয়ে এগিয়ে চলেছে। দু 2023-2024 অর্থবর্ষের ভবিষ্যৎমুখী এবং জনমুখী বাজেটকে পেশ করার জন্য রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয়কে এবং রাজ্য সরকারকে ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে সদর শহর জেলা কমিটির পক্ষ থেকে একটি বর্ণাঢ্য স্বতঃস্ফূর্ত সুশৃঙ্খল মিছিল আগরতলা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে ধীরে ধীরে আপনাদের সামনে দিয়ে এগিয়ে চলেছে। আমরা ধন্যবাদ জানাই রাজ্য সরকারকে নতুন অর্থবর্ষের বাজেটে 13টি নতুন প্রকল্প ঘোষণা করার জন্য রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে রাজ্য সরকারকে ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে আজ সদর শহর জেলা কমিটির পক্ষ থেকে একটি বর্ণাঢ্য স্বতঃস্ফূর্ত সুশৃঙ্খল মিছিল আগরতলা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে হাজারো হাজারো কার্যকর্তাদের সঙ্গে নিয়ে আমরা ধীরে ধীরে আপনাদের সামনে দিয়ে এগিয়ে চলেছি। এই বছরের অর্থবর্ষের বাজেটে 13টি নতুন প্রকল্প ঘোষণা করা সহ মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনায় 59 কোটি টাকা বরাদ্দ করায় রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক শাহ মহোদয়কে এবং রাজ্য সরকারকে ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে সদর শহর জেলা কমিটির পক্ষ থেকে আজকের এই বর্ণাঢ্য স্বতঃস্ফূর্ত সুশৃঙ্খল শোভাযাত্রা আগরতলা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে ধীরে ধীরে আপনাদের সামনে দিয়ে এগিয়ে চলেছে। এই বছরের অর্থবর্ষে 27,65,440,000 টাকার বাজেট পেশ করায় রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয়কে এবং রাজ্য সরকারকে ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে সদর শহর জেলা কমিটির পক্ষ থেকে একটি বর্ণাঢ্য স্বতঃস্ফূর্ত সুশৃঙ্খল মিছিল আগরতলা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে ধীরে ধীরে আপনাদের সামনে দিয়ে এগিয়ে চলেছে। আমাদের এই মিছিলের পূর্বভাগে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা প্রদেশের মাননীয় সভাপতি আদরণীয় শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয়। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আমাদের রাজ্যের মাননীয়
সংগঠন মন্ত্রী শ্রী ফণীন্দ্রনাথ শর্মা মহোদয় আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন। আগরতলা পৌর নিগমের মাননীয় মেয়র শ্রী দীপক মজুমদার মহোদয় উপস্থিত রয়েছেন। আজকের অনুষ্ঠান যাদের দ্বারা আয়োজক সেই সদর শহর জেলার সম্মানিত সভাপতি শ্রী অসীম ভট্টাচার্য মহোদয় সহ বিভিন্ন মণ্ডলের বিধায়ক বিধায়িকাগণ, দেবতুল্য নিষ্ঠাবান সমস্ত হাজারো কার্যকর্তাগণ, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং রাজ্য সরকারকে অভিনন্দন এবং ধন্যবাদ জানিয়ে সেকেন্ড ফেজ অফ ইয়োর গভর্নমেন্ট, কিন্তু বাজেটে তার কোনো উল্লেখ নেই। তাহলে আপনারা নির্বাচনের সময় যা বলেছেন এটার প্রতিফলন আপনারা করছেন। ইফ আই টক ভিশন ডকুমেন্টে আপনারা যা বলেছেন, আমি গিয়েছি কিছু কিছু বাজেটের বই দেখেছি ফর 2021, 19, তারপরে 20 এগুলো দেখেছি। Where is safe to tell the house যে এইটার রিফ্লেকশন খুব কম হয়েছে? মাননীয় মুখ্যমন্ত্রী এইখানে হাউসের মধ্যে আছেন, লিডার অফ দি হাউসকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলবো, আপনাদের উপর রাজ্যের এদিকে এলাকার মানুষের একটা আশা ছিল যে বামেরা 25 বছর, তার আগে 10 বছর, 35 বছরে আমি বলেছি এই কথা, এডিসিকে আর বাঁচতে দিল না। এটা টবের মধ্যে একটা নারিকেল গাছ লাগিয়ে এটাকে যেভাবে জীবন্ত রাখা হয়, এটার অবস্থা ওই জায়গায় গেছে। We expected বিজেপি এবং আইপিএসি এই সরকার একটু সময়ের দিকে খেয়াল রাখবো। মাননীয় উপাধ্যক্ষ মহোদয়, আই এম ভেরি কাইন্ডলি ম্যান, আর আপনিও আমাকে টাইম দেবেন আমি জানি। তো লেট মি জাস্ট টক অ্যাবাউট দ্যাট। এইগুলো আমরা বললে সরকার জানবে যে হচ্ছে তাই। এইখানে বাজেটটা দেখে আমি খুব ব্যথা পেলাম, আমি খুব ব্যথিত হলাম। সেই দিন আমাদের স্পিকার মহোদয় আমাকে বলছিলেন, অনিমেষ বাবু আপনি যে এইভাবে ওয়েলে নেমে চিৎকার করবেন, এটা দেখে আমি ব্যথিত হলাম। রাত্রিবেলা গিয়ে চিন্তা করলাম, হয়েছে ওনার ব্যথা। আমিও এই বাজেটটা দেখে ব্যথিত হলাম যে এইবার কি বাজেটটা দিয়েছেন। 2022-23-এ এডিসির জন্য বাজেট ছিল 619,25,00,000 টাকা। এইবার প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়ের নেতৃত্বে, সুশিক্ষিত মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমরা আশা রেখেছিলাম যে এই বাজেটটা হয়তো বা 1-1.5 কোটি টাকার মধ্যে থাকবে। যখনই ওনার সাথে আমাদের দেখা হয়, ইন পার্সন, ইন প্রাইভেট অলসো উই টেল, প্লিজ টেক কেয়ার অফ দি পিপল লিভিং ইন TC-ADC এরিয়া। কিন্তু এইবার বাজেটটার পরিমাণ কি? 672,64,00,000 টাকা। It is only an increase of few lakhs of rupees, only few crores. এবং রাজ্যের যে বাজেট 27,000 কোটি টাকা দিয়ে এটাকে যদি পার্সেন্টেজ বের করা হয়, it comes around only 2.7% বাজেট। আমাদের প্রচলিত কথা এই ত্রিপুরা রাজ্য সরকারের মধ্যে ছিল এবং আছে, বিশেষভাবে যারা বর্ষিয়ান লিডার সরকার পরিচালনায় যারা অংশগ্রহণ করেছেন তারা জানলেন, TSC ট্রাইবাল সাবপ্ল্যান বলে যে টাকা আছে, in every department 31% money has to be spent for the tribal people. That is called TSC.
এই যে মাননীয় মুখ্যমন্ত্রী বা অর্থমন্ত্রীর মাধ্যমে এই বাজেটে যা যা বলেছেন যে আমরা কি বলে এডিসির উন্নয়ন করব বলে সেখানে 1 কোটি টাকা ফাউন্টেন ওয়াটার ফাউন্টেন তৈরি করার কথা বলছে। এখানে উল্লেখ আছে এই বাজেটের only 1 crore for water fountain in এডিসি। এডিসির এই যে বাজেট 672 কোটি টাকা, এইখান থেকে 580 কোটি টাকা চলে যাবে only for pensions and salary। আর এডিসিতে স্যালারি দিতে পারছে। এই মহতি হাউসের মধ্যে বলতে চাই, Honorable Finance Minister is here. I am sure Secretary Finance is also sitting here. I would like to bring to your attention যেটা হবে কেন। আপনি ইউসির কারণে একটা ডেভেলপমেন্ট ফান্ডকে আটকে দিতে পারেন, বাট ইউ কান্ট স্টপ দি স্যালারি ফর দি এমপ্লয়ি। কেন তাদের স্যালারিটা আটকানো হবে? আর এটা তো আপনাদেরই প্রতিশ্রুতি, এটা আমাদের প্রতিশ্রুতি নাই। আই ক্যান রিমাইন্ড ইউ, আপনারা আপনাদের এইবারকার নির্বাচনের যে সংকল্পপত্র, এই সংকল্পপত্রে কি লিখেছেন? ইউ হ্যাভ টোল্ড ভেরি ক্লিয়ারলি, we will ensure budgetary allocations to the council in proportion to the population of its area, and funds shall be transferred in a time-bound manner for holistic development. এটা আমার কথা না, দিস ইজ ইয়ার সংকল্পপত্র। এইটাই যদি হয়, এই 1 কোটি টাকা ওইখানে 5 কোটি টাকা না দিয়ে, why don't we implement this? Why don't we work in this path? এই পথে আমরা কেন হাঁটি না? আজকে এই বাজেটের মধ্যে রাজ্যের মধ্যে সবচেয়ে পিছিয়ে পড়া কারা? ত্রিপুরাদের মধ্যে যারা জুনিয়র, তাদের কোনো উল্লেখ নেই। এসটিদের মধ্যে যারা সবচেয়ে বঞ্চিত, পিটিজি প্রিমিটিভ ট্রাইব গ্রুপ, এদের কোনো উল্লেখ নেই। যারা জঙ্গলে বসবাস করছে তাদের কোনো উল্লেখ নেই বাজেটের মধ্যে। অনারেবল ডেপুটি স্পিকার স্যার, আপনার মাধ্যমে সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, এখানে DWS সংক্রান্ত ব্যাপারে আপনারা বলেছেন যে আগের বাজেটগুলিতে আপনারা খুব সুন্দরভাবে লিখেছেন যে এত পরিবারকে জল সরবরাহ করা হবে। এইবার কিন্তু DWS আমি দেখেছি এটা বলে নাই। কি বলেছে? মাননীয় সদস্য স্যার, আই থিঙ্ক প্লিজ অ্যালাউ মি ফর অ্যানাদার 5 মিনিট। আর অনেক বলার আছে, আমি বলছি। এইখানে আপনারা বলেছেন যে 2024 সাল মার্চের মধ্যে রাজ্যের সমস্ত গ্রামীণ পরিবারকে পাইপের মাধ্যমে পানীয় জলের সংযোগ দেওয়া হবে বলে আশা করা হচ্ছে। মাই ডিয়ার স্যার, আশা আশাতেই থাকবে, এই আশা কখনো সম্পূর্ণ হবে না। ওয়াই আই এম টেলিং, যারা DWS এর ইঞ্জিনিয়াররা কাজ করছে, আসবেন, বলবেন, আসবেন, ওয়াটার সোর্স নেই সেখানে DWS দপ্তর থেকে এই কথা বললেই কি হবে? বৈজ্ঞানিক প্রযুক্তি দিয়ে 18 মোড়া জাম্পুই হিল লংতরাই এলাকায় যেখানে আপনি ড্রিল করেও জল পাবে না, সেখানে কিন্তু ইউ হ্যাভ টু থিঙ্ক ডিফারেন্টলি। এই কথা বলে আজকেও তো মানুষ জলের জন্য এই আগরতলা শহরের মধ্যে আপনার জিবি সংলগ্ন এলাকায়, যেখানে 79 জেলা, এই সমস্ত এলাকায় আজও মানুষ জলের জন্য চিৎকার করছে। আর পাহাড়ের যে অবস্থা, এই অবস্থা দেখে এদিকে মনে হয় যে 2024 সালের মধ্যে এটা হবে। আই থিঙ্ক উই হ্যাভ টু বি সিরিয়াস। যেখানে জলের কোনো সোর্স নেই। আজকেও আমার কথা হচ্ছিল মাননীয় পরিষদ বিষয়ক মন্ত্রীর সাথে এই কিছুক্ষণ আগে, আমি ওনাকে রিকোয়েস্ট করেছি, লেট আস থিঙ্ক ডিফারেন্টলি। যেখানে জল পাওয়া যায় সেখান থেকে সোর্স করে পাম্পিং এর মাধ্যমে ওই জায়গায় কেন জল পাঠানো হবে না? ওয়াই উই আর ওয়েস্টিং আওয়ার মানি? crore কি crore টাকা
এইভাবে শুধু খনন করে জলের সোর্স পাচ্ছি না, সেখানে আমরা কেন এই টাকা নষ্ট করব? তারপর আসুন, আপনাদের যেখানে এই বাজেটের মধ্যে এমন একটা জায়গায় আপনারা লিখেছেন, এই এট এ গ্লান্সের মধ্যে আমি দেখেছি যে 10 বছরে এই বাজেট যারা প্রিপেয়ার করেছে, বিউটিফুলি ইউ আর প্রিপেয়ার, এগেন আই অ্যাপ্রিসিয়েট, যে আগামী 10 বছর